এজন্য ডক্টর টাইলার বলেছেন, উনি বলেছেন সালফার ইজ অ্যাসোসিয়েটেড ইন আইডিয়াস উইথ দ্য লেক অফ ফায়ার। লেক অফ ফায়ার, আমরা লেক তো বুঝি, যে সালফারকে বলা হয়েছে লেক অফ ফায়ার, যেটা ইভার লাস্টিং বার্নিং। এই যে ইভার লাস্টিং বার্নিং দিয়ে কিন্তু যে আমাদের যে ফার্স্ট গ্রেড বার্নিং এর যেই ধারণা আমরা অমরনাথ স্যারের কাছ থেকে পেয়েছি, ইন্টেন্স অ্যান্ড প্রলংড বার্নিং, সেই সালফারের বার্নিং এর কথা কিন্তু আমরা এখানে বুঝতে পাই। আগুনের আমরা ওইদিন বলেছি ফায়ারের সবসময় বা ফায়ারের সবসময় শত্রু হচ্ছে কি? পানি। পানি কি কেবল ফায়ারকে কন্ট্রোল করতে পারে। সো সালফারের কিন্তু এনিমি হচ্ছে ওয়াটার বা পানি। পানির কাছে গেলে ওয়াশিং, বাথিং এগুলোতে কিন্তু সালফারের অ্যাগ্রাভেশন, এটা আমরা সবাই জানি। অনেক সময় আপনি যদি ফায়ারকে প্রথমে জ্বালান, প্রথমে ফায়ারের কালারটা থাকে ইয়েলো। আমরা বলেছি যে সালফারের পার্সপিরেশন বা ঘামের যে স্টেন পড়ে, দাগ পড়ে কাপড়ে, সেটা কিন্তু ইয়েলো কালারের। আচ্ছা, এখান থেকে আমরা শুরু করব কনস্টিটিউশন। আগের ক্লাসে প্রথম ক্লাসে আমরা বেশ কিছু বিষয় নিয়ে একটু ইন্ট্রোডাকশন বা কিছু ধারণা দিয়েছিলাম। আজকে আমরা এখান থেকে শুরু করতে চাই কনস্টিটিউশন। প্রথমেই আমরা যদি আকৃতির কথা চিন্তা করি, সালফার দেখব হচ্ছে লিন, সরু, লিন। এখন লিন কেন? সালফারের পেশেন্টরা এই যে চিকন বা সরু বা লিন এন্ড থিন, এটা কেন? ডক্টর ক্যান্ট বলেছেন তারা লং টাইম ইনডাইজেশনে সাফার করে, লং টাইম ইনডাইজেশনে সাফার করে, তারা তাদের হজম প্রক্রিয়ার গুলো যোগে তারা দীর্ঘদিন ভোগে, এবং হচ্ছে তাদের খাবারের যে নিউট্রিশনের যে একটা অ্যাসিমিলেশন, আমরা জানি যে একটা খাবার খাওয়ার পরে ডাইজেশন, অ্যাবজর্পশন এন্ড অ্যাসিমিলেশন, মানে যে খাবারের যে ইন প্রোডাক্ট আছে যেটা আমাদের শরীরে কাজে লাগে, থেকে যায়, ওয়েস্ট প্রোডাক্ট না, ইন প্রোডাক্ট, খাবারের পরে যেটা আমরা পাই। তো এই যে ডাইজেশন, অ্যাবজর্পশন এন্ড এগুলোর মধ্যে যে আপনার অ্যাবনর্মালিটি, সেই অ্যাবনর্মালিটির জন্য ল্যাক অফ নিউট্রিশন, পুষ্টিহীনতায় তারা কিন্তু সাফার করে। দেখা যায় তারা সবসময় অল্প পরিমাণ খাবার খায় বা সিম্পলেস্ট ফুড। অনেক সময় দেখা যাচ্ছে সালফার খুবই হাঙ্গার, ঠিক আছে, বলেছে দে মাস্ট ইট অনলি দ্য সিম্পলেস্ট ফুড। এবং হচ্ছে ফুড নট, এমন পরিমাণ খায় না যেটা মানে শরীরকে পুষ্টি পর্যাপ্ত দিতে পারে। এবং এট দ্য এন্ড দেখা যায় তারা একটা ফিলোসফিক্যাল মেনিয়া, যেটা আমরা রেগড ফিলোসোফার বা ফিলোসফিক্যাল মেনিয়ায় তারা কিন্তু সাফার করে। আচ্ছা, এটা হচ্ছে সালফারের একটা বৈশিষ্ট্য, লিন মানে সরু বা চিকন। আমরা কিন্তু ওই দিন বলেছি সালফার হচ্ছে দ্বিমুখী চরিত্র সবসময় সালফারের সাথে আছে, এবং লিনটা হচ্ছে সালফারের ম্যাক্সিমাম, কিন্তু মিনিমাম। শুধু ম্যাক্সিমাম লিন থাকলে কিন্তু আমরা সালফার দিব। যদি ফ্যাট থাকে, রুটার্ন বা স্টোর টাইপের যদি পেশেন্ট হয়, তাহলে তাদেরকে আমরা কি করব? তাদের ক্ষেত্রে যদি সালফারের আদার্স ক্রাইটেরিয়া গুলো মিলে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা সালফার কিন্তু তাদেরকেও দিব। এরপরে সেকেন্ড বিষয় হচ্ছে স্টুপ শোল্ডার্ড। আমরা ওই দিন বলেছি স্টুপ শোল্ডার্ড মানে হচ্ছে এরা কুজো হয়ে থাকে, কুজো হয়ে হাঁটে, কুজো হয়ে চলে, ইভেন বসে কুজো হয়ে। এবং এই পেশেন্টদের হচ্ছে কুজো হওয়ার পেছনে একটা বড় কারণ হচ্ছে, ওই দিন আমাদের গোকুল বর্মন স্যার এই কোশ্চেনটা করেছেন, একটা বড় কারণ হচ্ছে এদের উইকনেস অফ স্পাইনাল কর্ড, ভার্টিব্রাল কলাম। ভার্টিব্রাল কলামে তাদের একটা দুর্বলতার জন্য, পাশাপাশি হচ্ছে দীর্ঘদিন যে একটা ল্যাক অফ নিউট্রিশনে সাফার করে, সেজন্য তারা স্টুপ শোল্ডার্ড এই ক্যারেক্টারিস্টিক্সটা সালফারের পেশেন্টের দেখা যায়। এরা কুজো হয়ে থাকে, আপনি চেম্বারে ঢোকার সময় দেখবেন যে পেশেন্টটা কুজো হয়ে আসছে, ইভেন বসে তারা কুজো হয়ে। যদিও কলোসিন্থের পেশেন্টরা কুজো হয়ে থাকে এবং পেট ব্যথা বা তাদের নিউরোলজিক্যাল পেইনের জন্য তারা কুজো হয়ে থাকে, এবং সেক্ষেত্রে তারা হচ্ছে ফরওয়ার্ড বেন্ডিং এ তারা রিলিফ ফিল করে, বাট সালফার কনস্টিটিউশনালি ওরা কুজো হয়ে থাকে। রেগড ফিলোসোফার, যেটা হেরিং বলেছেন সালফারকে রেগড ফিলোসোফার। রেগড ফিলোসোফার এই বিষয়টাকে নিয়ে একটু যদি আমরা বলতে চাই, রেগড ফিলোসোফার হচ্ছে এদের টোটাল
মানে বাহিরের অবস্থা দেখলে মনে হয় যেন এদের মানে কাপড় চোপড় এভরিথিং সবকিছু, কাপড়গুলো হচ্ছে নোংরা, লং টাইম থেকে ওরা পরে, দাড়িগুলো লম্বা, অথবা দেখা যাচ্ছে চুলগুলো অগোছালো। এবং এই এই যে একটা কন্ডিশন তাদের, এই কন্ডিশনে তারা কিন্তু কিন্তু বেটার ফিল করে, এবং এভাবে চলতে তারা ভালো ফিল করে, এভাবেই তারা চলে। এবং আমরা অনেক সময় এই ধরনের মানে কিছু আমাদের সমাজে দেখি যে বাবা নামে অথবা আদার্স বিভিন্ন নামে দেখি রাস্তায় রাস্তায় ঘুরে, হ্যাঁ, এভাবেই তারা কিন্তু বেটার ফিল করে। এখন কথা হচ্ছে ওরা হচ্ছে এক ধরনের, কিন্তু নর্মালি সালফারের পেশেন্টরাও কিন্তু এই টাইপের। সালফারের পেশেন্টরা যে একটা ডার্টি লুকিং, বাহিরের থেকে তাদেরকে দেখলে যে একটা যে অপরিচ্ছন্ন একটা এক্সপ্রেশন, তাদের আউটার এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটায় তারা কিন্তু কোনো বোর্ড ফিল করে না, তারা বিরক্ত হয় না, তারা এতেই বেটার ফিল করে, ভালো অনুভব করে। নট অনলি দ্যাট, এরা এভাবে চলার মাধ্যমে নিজেদেরকে ওরা খুব গ্রেটেস্ট ম্যান, মহান ব্যক্তি হিসেবে নিজেদেরকে তুলনা করে, মনে করে, নিজেদেরকে মনে করে। তারপর হচ্ছে এদের ডার্টি লুকিং, এদের বাহিরের অবস্থাটা হয়ে যায় খুবই অপরিচ্ছন্ন, যেটা আমরা বলছি, এবং এদের চুলগুলো লাল হয়ে যায়, ভেঙে যায়। আহ দীর্ঘদিন থেকে এরা মানে হয়তো গোসল করতে চায় না, আবার গোসল করলে অ্যাগ্রাভেশন দেখা যায়। অনেক সময় দেখা যাচ্ছে মায়েরা বাচ্চাদেরকে গোসল করিয়ে দেয়, কিন্তু গোসল করে দিলেও তাদের গোসলে তো গোসল করতে চায় না, গোসলে অ্যাগ্রাভেশন হয়। কিন্তু এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার পরেও দেখা যায় তাদের অবস্থা হচ্ছে তাদের চুলগুলো লম্বা লম্বা থাকে অথবা অগোছালো থাকে, ড্রেসটা একটু ময়লাটে বা তারপর হচ্ছে তাদের যে পড়াশোনা করে যে রুম অগোছালো, বই পুস্তকগুলো একদম এলোমেলো, শার্টের বুতাম গুলো ঠিকভাবে লাগায় না, একটা উপরে একটা নিচে এলোমেলো করে রাখে। তো এই কন্ডিশনটা এদের মধ্যে দেখা যায়। এছাড়াও দেখা যায় যে যদি এরা কোনো একটা পাবলিক ক্লিনিকে আসে, আপনার আপনার কাছেও যদি আসে, এটা ডক্টর কেন বলেছেন যে তারা আসে একটা পরিষ্কার শার্ট পরে, দেখতে দেখা যায় যে তারা আসলে একটা পরিষ্কার শার্ট পরে আসছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে তারা একটু ঘোরাফেরা করে, চলাফেরা করে, বা আদার্স তাদের প্রয়োজন ফিল আপ করার পরে কিছুক্ষণ পরে দেখা যায় যে তাদের শার্টটা কিন্তু নোংরা হয়ে যায়, কলার গুলো নোংরা হয়ে যায়, কুচকে যায়। এই কন্ডিশনটা তাদের মধ্যে কিন্তু দেখা যায়। অথচ মানে খুবই তাড়াতাড়ি ক্যান বলেছেন ক্যান গেট দেয়ার ক্লথিং ডার্টি সো ফাস্ট, খুব দ্রুত তাদের কাপড় চোপড় গুলো নোংরা হয়ে যায়, ময়লা হয়ে যায়। এর পাশাপাশি হচ্ছে তাদের স্কিনের এর পাশাপাশি হচ্ছে তাদের স্কিনের কন্ডিশনটাও কিন্তু এই টাইপের থাকে, ডার্টি এবং দুর্গন্ধ আসে। দাঁড়িয়ে থাকা তাদের জন্য খুবই কষ্টকর হয়ে পড়ে, তারা দাঁড়িয়ে থাকতে পারে না, এজন্য তারা মানে সহজেই বসতে চায়, স্ট্যান্ডিং পজিশনটা তাদের খুবই আনকমফোর্টেবল। এছাড়া হচ্ছে তারা খুব সেডেন্টারি লাইফ লিড করে, সালফারের পেশেন্টরা, বিশেষ করে সোরিক পেশেন্টরাই টোটালি। তো সেডেন্টারি লাইফ কি? সেডেন্টারি লাইফ হলো যে সকল পেশেন্ট কায়িক পরিশ্রম করে না, কাজকর্ম করে না, সারাক্ষণই সালফারের পেশেন্টরা কাজকর্ম না করে ওরা একটু ইন্টেলেকচুয়ালিটি, পড়াশোনা, বই পুস্তক নিয়ে থাকা, এটাকে ওরা বেশি পছন্দ করে। এবং এরা সীমাবদ্ধ থাকে রুমের ভিতরে পড়াশোনা নিয়ে, মেডিটেশন নিয়ে, অথবা ওরা ফিলোসফিক্যাল ইনকোয়ারি করতে থাকে, কোনো ধরনের এক্সারসাইজ করে না। দিস ইজ সেডেন্টারি লাইফ, এবং সালফারের পেশেন্টরা এই সেডেন্টারি লাইফটা লিড করে। ফুড হ্যাবিট বলেছি। আচ্ছা, এরপরে সালফারের পেশেন্টদের যে কোনো ডিসচার্জ থাকে খুবই অফেন্সিভ। নট অনলি অফেন্সিভ, তাদের ডিসচার্জ গুলো অফেন্সিভের সাথে এক্সকোরিয়েটিং, হেজে যায়। তাদের সাদা স্রাব, স্যালাইভা, লেক্রিমেশন, চোখের পানি, ইভেন স্টুল, এভরিথিং তাদের কি এক্সকোরিয়েটিং হয়ে যায়। এবং এক্সকোরিয়েটিং হয়ে যাওয়ার মাধ্যমে কি হয়, যে অরিফিস গুলো দিয়ে তাদের ডিসচার্জ হয়, শরীরের যেই ছিদ্রগুলি দিয়ে ডিসচার্জ আসে, ছিদ্রগুলোর মধ্যে হচ্ছে হেজে যায় চামড়াগুলো, এটাকে কি বলে এক্সকোরিয়েশন, মানে চামড়া উঠে যায়, উপরের যে মিউকাস মেমব্রেনটা উঠে যায়। আমরা সোজা ভাষায় বলি যে ছাল উঠে যায়, উপরে ছাল উঠে যায়।
অনেক সময় দেখা যায় ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমাদের কাছে আসে, তারা বাথরুম নিয়ে আসে, যে দেখা যাচ্ছে লুজ মোশন নিয়ে আসে, 5-7 দিনের লুজ মোশনের সাফার করছে এই ধরনের পেশেন্ট, বা 2 দিন 1 দিন লুজ মোশনে সাফার করছে, কিন্তু মা লুজ মোশন কমপ্লেন না, তার তার কম লুজ অথবা লুজ মোশন কমপ্লেন হলো, লুজ মোশনের সাথে তার কমপ্লেন হচ্ছে তার পায়খানার রাস্তাটা লাল হয়ে গিয়েছে, মনে হয় ঘা বা ক্ষত হয়ে গিয়েছে। এই যে কন্ডিশন, দিস ইজ দ্য কন্ডিশন অফ সালফার। এদের প্রকৃতি, টেম্পারেমেন্ট হচ্ছে এরা নার্ভাস টেম্পারেমেন্ট, খুব তাড়াতাড়ি এরা হাঁটতে চায়, খুব তাড়াতাড়ি এদের মেজাজ গরম হয়ে যায়, এবং অল্পতেই সামান্য একটু টেনশন, সামান্য একটু চিন্তা উদ্বেগেই তাদের শরীর বা তাদের চেহারা, তাদের মাথা, এভরিথিং একটা কনজেশন তাদের মধ্যে দেখা যায়, যে রক্তাধিক্যতা, ডায়াথেসিস, স্ক্রোফিউলাস ডায়াথেসিস। আচ্ছা, এখানে এই কনস্টিটিউশনে আমরা কিছু রুব্রিক পেয়ে যাই, যেটা জেনারেলিটিজ এর মধ্যে যদি আমরা ক্যান্ট রেপার্টরিতে যাই, দেখি লিন পিপলে সালফার, স্টুপ শোল্ডার্ড, ওবেসিটি। আচ্ছা, প্লিথোরা, যদিও আমরা এই যে ওবেসিটি এবং ওবেসিটি সালফারের কিন্তু একটা পোলারিটি, যেটা বাইপোলার সিমটমস। আচ্ছা, এরপর হচ্ছে এদের আরো একটা বিষয় আছে, আনক্লিনলিনেস। এটা আমরা অবশ্য বলছি আনক্লিনলিনেস, কিন্তু বিষয় হচ্ছে আনক্লিনলিনেস প্রবলেম না, প্রবলেম হচ্ছে আনক্লিনলিনেস, যেটা যে অপরিচ্ছন্নতা, অপরিচ্ছন্নতা তাদের জন্য কোনো সমস্যা না, অপরিচ্ছন্নতাকে ওরা স্বাভাবিক মনে করে, এবং এই অপরিচ্ছন্নতার মধ্যে তারা মনে করে এটার মধ্যেই হচ্ছে এরা আসলে নিজেকে, এই যে মানসিকভাবে এরা মনে করে যে এটা আসলে অপরিচ্ছন্নতা না, এটা হলো পরিচ্ছন্নতা, বা তারা এটাকে স্বাভাবিক মনে করে, নর্মাল মনে করে, এবং তারা এই পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা তারা ফিল করে না, পরিচ্ছন্নতার প্রয়োজন তারা ফিল করে না। অনেক সময় ক্যান বলেছেন ম্যাক্সিমাম টাইমে দেখা যায় সালফারের পেশেন্ট এসে, এটা একটা ইন্ডিকেশন হিসেবে নেওয়া যায় যে সালফারের পেশেন্ট একটা শার্ট 1 দিন 2 দিন তারা পড়তে পারে না, যদিও তারা পড়তে পারে না বলতে 1-2 দিন পড়লেই তাদের কলারটা হচ্ছে নোংরা হয়ে যায়, কলারে হচ্ছে ময়লা জমে যায়। সালফারের পেশেন্টের যে ওয়াইফ বা যারা দেখা যাচ্ছে কাপড় চোপড় পরিষ্কার করে, তারা এই যে তাদের জন্য খুবই কমপ্লেন, এটা তারা কমপ্লেন করে যে তাদের হাতের যে এই জামার কলার, জামার যে বুতাম বা যে কাফ, এগুলো হচ্ছে খুব সহজেই 1 দিন 2 দিন পড়লেই ওরা একদম নোংরা ফেলে। ক্লার্কের ম্যাথমেটিকায় এই সালফারের কনস্টিটিউশন নিয়ে উনি 16টা পয়েন্ট বলেছেন, 16টা পয়েন্ট বলেছেন, যেগুলোর মধ্যে ম্যাক্সিমাম আমরা বলেছি। এছাড়াও আরো উনি বলেছেন যে সালফারের পেশেন্টদের হচ্ছে ফুল ব্লাডেড পার্সনস মানে হচ্ছে কনজেস্টিভ টাইপ অফ পার্সনস, মানে তাদের রক্তের একটা আধিক্য, প্লিথোরিক টাইপ তাদের মধ্যে দেখা যায়। আর এদের যে অরিফিস গুলো আছে আমরা বলেছি, এগুলো হচ্ছে রেডনেস, কেন? ডিউ টু অ্যাবনর্মাল ডিস্ট্রিবিউশন অফ ব্লাড, যে তাদের শারীরিকভাবে তাদের শরীরের যেই ব্লাড সার্কুলেশন, এটার মধ্যে একটা অ্যাবনর্মাল ডিস্ট্রিবিউশন দেখা যায়। এছাড়া সালফারের পেশেন্ট আমরা সবাই জানি এরা হচ্ছে হট পেশেন্ট, কিন্তু এদের হাতের মধ্যে ঘাম দেখা যায়। এখানে সাইলেশিয়া কিন্তু খুবই চিলি পেশেন্ট, এদের হাতের তালু পায়ের তালুতে ঘাম দেখা যায়, আর সালফারের পেশেন্ট হট পেশেন্ট, বাট ঘাম তাদের মধ্যে দেখা যায়। ঠিক আছে, তারপর সালফারের এই ফিজিক্যাল মেকআপের মধ্যে আরেকটা কথা বলেছেন ক্যান্ট, সেটা হচ্ছে তারা এভরি টাইম তাদের যেই ডাইজেস্টিভ সিস্টেমের কমপ্লেন বা সাফারিংস টু দ্য ইপিগেস্ট্রিয়াম, মানে তাদের হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের একটা কমপ্লেন্স তাদের মধ্যে সবসময় থাকে। আচ্ছা, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে আরো কিছু বিষয় আমরা দেখতে পাই, আরো অনেকগুলো বিষয় আমরা দেখতে পাই, যেটাকে ফিলিপ বেইলি বলেছেন যে সালফারের যে শারীরিক গঠনটা, আমরা একটোমর্ফ, মেজোমর্ফ এন্ড এন্ডোমর্ফ 3 ধরনের সালফারের পেশেন্টের গঠন পাওয়া যায়। সেক্ষেত্রে একটোমর্ফ হচ্ছে যে সকল পেশেন্ট লম্বা পাতলা, এবং এই যে লম্বা পাতলা কিন্তু তাদের মাথাটা কিন্তু বড়, বিশেষ করে তাদের কপালটাও বড়, এই কন্ডিশনটা তাদের মধ্যে
দেখা যায়, মানে তাদের মাথা বড়, এটা দিয়ে তাদের যেই ব্রেইন বা বুদ্ধি বা ইন্টেলেকচুয়ালিটি এটা যে অনেক বেশি তা প্রমাণ করে, এবং এরা খুবই আধ্যাত্মিক টাইপের হয়, একটোমর্ফ টাইপের পেশেন্ট। পলিমর্ফ টাইপের পেশেন্ট যারা, এরা হচ্ছে ফ্যাটি, একটু মোটা সোটা, লম্বা অথবা খাটো, এবং এরা আর্থি ওর সেন্সুয়াল টাইপের পেশেন্ট, অনেক বেশি তারা খেতে পারে, এবং প্র্যাকটিক্যালি তারা খুবই আইডিয়ালিস্টিক অ্যান্ড ইন্টেলেকচুয়াল পারসন। সেক্ষেত্রে উনি এক্সাম্পল হিসেবে বলেছেন যে উইনস্টন চার্চিলের কথা বলেছেন। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। এরপর হচ্ছে মেজোমর্ফ, মাস্কুলার বডি টাইপ পেশেন্ট। একটা হচ্ছে ফ্যাটি, আবার মানে মাস্কুলার বডি টাইপের পেশেন্ট মেজোমর্ফ। এই ধরনের পেশেন্টও কিন্তু এরাও দেখা যাচ্ছে সালফারের ক্যারেক্টার, মানে সালফার হতে পারে। আচ্ছা, আমরা যদি আরেকটু যদি আরেকটু ডিপলি যদি দেখি যে সালফারের পেশেন্টকে এদের চোখগুলো কেমন। আপনি যদি সালফারের পেশেন্টের চোখের দিকে তাকান, দেখবেন যে তাদের চোখই বলে দিচ্ছে যে তারা ইন্টেলেকচুয়াল, খুবই মেধাবী, এবং চোখটা স্পার্কলিং কোয়ালিটি বলছে, যে এটা দেখলে মনে হবে যে তাদের একটা স্বপ্ন আছে এবং একটা অপটিমিস্টিক, তারা খুবই আশাবাদী, তারা খুবই খুবই ইমপ্যাথেটিক, কাজকর্মে এরা খুবই উদ্যমী। এদের চোখের ভ্রুর কথা বলছেন যে এগুলো দেখা যাচ্ছে একটু এলোমেলো, অগোছালো, অথবা দেখা যাচ্ছে একটু ছোট বড়, জাস্ট ঝোপঝাড়ের সাথে তুলনা করা হয়েছে, একটু কুকড়ে যাওয়া। এবং চেহারার দিকে তাকালে সালফারের পেশেন্টরা কিন্তু একটু কমিক্যাল অ্যাপিয়ারেন্স। কমিক অ্যাপিয়ারেন্স মানে কি? এরা একটু হাস্যকর অথবা কমিক টাইপের, একটু হাস্যকর টাইপের পেশেন্ট। এবং সালফারের পেশেন্টরা কিন্তু রিয়েলি হাস্যকর। হাস্যকর বলতে এমন যে তাদের চেহারা যেমন হাস্যকর, তারা কিন্তু খুবই গল্প করতে পছন্দ করে, যেটা আমরা একটু সামনেই বলবো। সালফারের পেশেন্টের মাথাটা কেমন হবে, যেটা আমরা বলেছি যে সালফারের পেশেন্টের মাথাটা একটু বড় হবে, এবং সালফারের পেশেন্টের চিন বা চিবুকের ব্যাপারে বলা হয়েছে খুবই ব্রড, প্রশস্ত, যেটা দেখে মনে হবে যেন এটা খুবই সেলফ কনফিডেন্স লেভেল অনেক বেশি। এবং ড্রেসের ব্যাপারে আমরা সবাই জানি, এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সালফারের পেশেন্টরা হচ্ছে উজ্জ্বল, এবং এদের ড্রেসগুলো উজ্জ্বল থাকে। এই যে ড্রেস আপের বিষয় কিন্তু আমাদের অনেক মেডিসিন কিন্তু শুধু ড্রেস আপের উপরেও কিন্তু অনেক ইন্ডিকেশন আছে। আপনার নেট্রামিউরের পেশেন্টের কালার যদি দেখেন, ওদের ম্যাক্সিমাম টাইমে ওরা আপনার দেখা যাচ্ছে পিঙ্ক কালার পছন্দ করে। তো এইভাবে করে দেখা যাচ্ছে ড্রেস আপের বিষয়েও কিন্তু পেশেন্টরা হচ্ছে উজ্জ্বল ড্রেস আপ পছন্দ করে। এটা যখন একটু বয়স হয়ে যায়, পেশেন্টরা একটু আত্মবিবেক হয়ে যায়, এদের কথাবার্তা আচার আচরণ কিছুটা উদ্ভট টাইপের হয়ে যায়, এবং সালফারের পেশেন্টরা যদি আপনার সাথে কথা বলতে চায়, তারা প্রথমেই আপনার সাথে কথাবার্তা শুরু করবে নিজেকে প্রমাণ করার জন্য, নিজে আপনার সামনে বিভিন্ন কিছু দিয়ে নিজেকে প্রমাণ করতে চাইবে, নিজের শ্রেষ্ঠত্ব, নিজের কোয়ালিটি, নিজের কাজ, এভরিথিং আপনার কাছে এস্টাবলিশ করার জন্য, সমাজে এস্টাবলিশ করে তার এভরি মানে এফোর্ট নিজেকে এস্টাবলিশ করার জন্য তারা কাজকর্ম করবে, এমন কাজ করবে, বা তাদের মনের ভিতরে এমন অবস্থা থাকবে যে তারা চাইবে যে এমন কাজ করব যা দিয়ে আমি সমাজে নিজেকে এস্টাবলিশ করতে পারি, যেটা ইতিপূর্বে কেউ করে নাই। এই ধরনের একটা মেন্টালিটি তাদের মধ্যে কাজ করবে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি সালফারের পেশেন্টের সাথে কথা বলেন, দেখবেন যে তারা নিজেকে উপস্থাপন করতে চাইবে এবং খুবই জ্ঞানগর্ব কথা বলতে চাইবে। তবে যদি আপনি তার কথা শুনতে না চান, তাহলে সে আপনার সাথে কোনো প্রতি উত্তর করতে চাইবে না, এবং সে আপনার জন্য, যদি আপনি ইন্টারেস্টেড না হন, তাহলে আপনার জন্য সে সময় নষ্ট করতে চাইবে না, কিন্তু আপনার সাথে কোনো প্রতিবাদেও যেতে চাইবে না। যেটা আমরা অনেক ধরনের পেশেন্ট, আমরা বিশেষ করে ইগনেশিয়া, নেট্রামিউ, লাইকোপোডিয়াম, এই ধরনের পেশেন্টরা কিন্তু
এর থেকে ডিফারেন্ট। সালফারের এজ পেশেন্ট যারা একটু বয়স হয়ে গিয়েছে তারা একটু গল্প খুবই পছন্দ করে, গল্প করতে ওরা খুবই পছন্দ করে এবং তারা অনেক গল্প, অনেক হাজার হাজার গল্প তাদের কাছে আছে, যে গল্পগুলো দিয়ে এরা মানুষের সাথে নিজেদেরকে এস্টাবলিশ করতে চায় বা নিজেদেরকে এস্টাবলিশ করতে চায়। এরপর হচ্ছে আমরা ওই দিন কিছু বিষয় বলেছিলাম যে সালফারের পেশেন্টের মধ্যে অনেকগুলো বিষয় আছে যে এরা বাইপোলার। বাইপোলার মানে কি, এরা দেখা যাচ্ছে, আচ্ছা এখানে একটি বিষয় আছে, সালফারের পেশেন্ট আমরা যেমন বলছি যে তারা গল্প গুজব করে বা অনেক সুন্দর সুন্দর গল্প দিয়ে এরা মানুষের কাছে যেরকম নিজেকে আপন করে করাতে চায় বা মানুষের প্রিয় হতে চায়, একইভাবে আবার সালফারের পেশেন্ট বয়স হয়ে গেলে তারা কিছুটা অ্যান্টি সোশ্যাল হয়ে যায় এবং তারা একাকী থাকতে চায়। সেজন্য ক্যান্ট বলেছেন, অ্যাভার্স টু বিং স্পোকেন টু, ওয়ান্টস টু বি লেফট অ্যালোন। একা থাকার বিষয়টি তার মধ্যে কাজ করে, বিশেষ করে ফ্যামিলি, ওয়াইফ এদের থেকেও একটা সময় তারা দূরে থাকতে চায় বয়স হয়ে গেলে। আরেকটি বিষয় হচ্ছে এরা উত্তেজিত হয়ে পড়ে, ইরিটেবল একটা অবস্থা তাদের মধ্যে দেখা যায়। এবং বয়স, আমরা জানি অনেক বয়স্ক মানুষ তারা তাদের এভরি কাজকর্ম সবকিছু নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দরভাবে ডিসিপ্লিনের সাথে করতে পারে। অনেকেই দেখা যাচ্ছে একটু বাচ্চাদের মতো হয়ে যায়, যে বাচ্চাদের ক্যারেক্টারিস্টিক্স এজড সালফারের ক্ষেত্রে দেখা যায়। আচ্ছা, সালফারের চিলড্রেন বা বাচ্চারা কেমন হয়, এটা মোটামুটি আমরা বলে ফেলছি, তারপরে একটু যদি বলতে চাই, এরা খুবই নোংরা থাকে, তাদের শরীর থেকে দুর্গন্ধ আসে, ইভেন গোসল করলেও তাদের শরীর থেকে দুর্গন্ধ যেতে চায় না, যেটা আমরা সুরিনামেও দেখি। গোসলে তাদের একটা অ্যাভারশন কাজ করে, বিশেষ করে কোল্ড ওয়াটার, ঠান্ডা পানিতে। আবার গরমের সময়ও দেখা যাচ্ছে সালফারের পেশেন্ট গোসল করতে গেলে তাদের প্রথমে পানি ঢাললে শরীরে ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লাগে, ঠান্ডা অনুভূতি হয়। তাদের পেটটা বড় থাকে, পাগুলো তাদের ছোট ছোট থাকে এবং সালফারের বাচ্চারা হচ্ছে সবকিছু তাদের মুখে দিতে চায়, একটা নোংরা স্বভাব তাদের মধ্যে, সবকিছুই তাদের মুখে দিতে চায়। তাদের ঠোঁটগুলো খুবই লাল থাকে, শরীরের অরিফিস গুলো খুবই লাল থাকে। রাতে তাদের অ্যাগ্রাভেশন, এই জন্য রাতে তারা খুবই রেস্টলেস থাকে, অস্থিরতায় ভুগে, বিশেষ করে বিছানার গরমে তাদের অ্যাগ্রাভেশন দেখা যায়। এবং সালফারের বাচ্চারা তাদের শরীরের কাপড় চোপড়, বিশেষ করে শরীরের কাপড় চোপড় রাখতে চায় না। কম্বল যদি আপনি তার গায়ে দিয়ে দেন, সে কম্বল ফেলে দিতে চায় বা ফেলে দেয়, কিক মেরে ফেলে দেয়। কেন? কারণ তাদের গরম লাগে তাই, এবং তারা একটু ঠান্ডা আবহাওয়ায়, ঠান্ডা জায়গায় থাকতে চায়। কান্নাকাটি তো সালফারের একটা বৈশিষ্ট্য। কজলেস উইপিং, কজলেস উইপিং আমরা অনেক মেডিসিনে দেখি, তো এখানে সালফার কজলেস উইপিং আছে সালফারের মধ্যে। এবং খাওয়ার পরেও এরা শুকিয়ে যায়, তাদের ঘাম থেকে, তাদের যে কোনো ডিসচার্জ থেকে ফাউল অর্ডার, দুর্গন্ধ আসে, যেটা আমরা বলেছি। এবং তাদের মধ্যে একটা চর্মরোগ প্রবণতা তাদের মধ্যে দেখা যায়, চর্মরোগের একটা প্রবণতা দেখা যায়, কৃমির প্রবণতা তাদের মধ্যে দেখা যায়। এবং তাদের ডিসচার্জ গুলো অফেন্সিভ অ্যান্ড এক্সকোরিয়েটিং, যেটা আমরা বলেছি। এবং সালফার হচ্ছে স্ক্রোফিউলাস ডায়াথিসিসের গন্ডমালা ধাতুগ্রস্ত, যেটা হচ্ছে আপনার গ্ল্যান্ড গুলো ফুলে যায়। বিশেষ করে সার্ভাইকাল গ্ল্যান্ড এনলার্জমেন্ট নিয়ে আমাদের কাছে অনেক পেশেন্ট আসে, আমরা অনেকে দেখা যাচ্ছে চোখ বন্ধ করে, অনেকে মার্কসল দেয়, বিভিন্ন ধরনের মেডিসিন দেয়, বাট সালফার কিন্তু এই যে স্ক্রোফিউলাস ডায়াথিসিস, এটা কিন্তু সোরিক ইন নেচার, সো সালফারের মধ্যে এটা দেখা যায় অনেক বেশি। ডক্টর নেশ একটা অবজারভেশনের কথা বলেছেন। অবজারভেশনটা হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের চেম্বারে অনেক সময় পেশেন্ট আসলে দেখা যায় যে তারা, এই ছোট ছোট বাচ্চারা, তারা এইটা ধরে ওটা ধরে, এই দিক দিয়ে যে কম্পিউটার অন করে দেয়, ওই দিক দিয়ে গিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন কিছু, আমার দেখা যাচ্ছে চেম্বারে গিয়ে মেডিসিন মানে ফেলে দিতে চায়, ধরে, মানে এই যে একটা তাদের মধ্যে একটা চঞ্চলতা, চটপটে একটা অবস্থা, এই কন্ডিশনটা সালফারের পেশেন্টের মধ্যে দেখা যায়। এছাড়া সালফারের, ডক্টর ক্যান বলেছেন, সালফারের যে ক্যাটেরাল ডিসচার্জ, যে নাক দিয়ে তাদের যেই সর্দি আসে, সেই সর্দিটা সালফারের পেশেন্টরা কিন্তু খেয়ে ফেলে। ক্যাটেরাল ডিসচার্জ অফেন্সিভ, এবং সালফারের পেশেন্টরা নট অনলি অফেন্সিভ অ্যান্ড এক্সকোরিয়েটিং, এবং তারা এটা কিন্তু খেয়ে ফেলে। এবং এটাই হচ্ছে সালফারের মধ্যে ক্যান বলেছেন এর একটা পিকুলিয়ারিটি, যে তারা কিন্তু অফেন্সিভ অর্ডার
যে দুর্গন্ধ ওদের নাকে আসে এটার প্রতি তারা খুবই ওভার সেন্সিটিভ। সাপোজ কেমন, একটা সালফারের পেশেন্ট যদি সকালবেলা বাথরুমে যায়, যদি তার নাকের মধ্যে দুর্গন্ধ আসে, সারা দিনই সে বলবে যে তার নাকের মধ্যে বাথরুম বা স্টুলের মানে কি বলে অর্ডার বা গন্ধ তার নাকের মধ্যে সে পাচ্ছে। এই যে ওভার সেন্সিটিভ, সালফারের পেশেন্টই কিন্তু ওভার সেন্সিটিভ। নট অনলি এই যে স্মেলিং, সালফারের স্কিন ওভার সেন্সিটিভ, সালফারের এভরিথিং ওভার সেন্সিটিভ। তো এই ওভার সেন্সিটিভ টু ফিল দি অর্ডার, এবং সালফারের পেশেন্ট নোংরা থাকে কিন্তু নোংরা গন্ধ তাদের আবার সবসময় নাকে আসে, এই জন্য তারা বারবার কমপ্লেন করে মা বাবার কাছে যে নোংরা গন্ধ আসছে, নোংরা গন্ধ আসছে, কোথা থেকে নোংরা গন্ধ আসছে, অথচ তারাই কিন্তু নোংরা থাকে। দিস ইজ দ্য পিকুলিয়ারিটি অফ সালফার। এবং শুধু এটা না, সালফারের পেশেন্টের এই নোংরা গন্ধের কারণে তাদের বমি বমি ভাব, নসিয়েটিক একটা কন্ডিশন তাদের মধ্যে দেখা যায়। এটা কিন্তু সালফারের একটা পিকুলিয়ার একটা বৈশিষ্ট্য, এটা আমরা মনে রাখবো। সালফারের বার্নিং নিয়ে আমরা বলবো, শুধু এতটুকু বলতে চাই, সালফারের পেশেন্টের বার্নিং থাকে, এবং সেই বার্নিংটা হচ্ছে আমরা অলরেডি বলেছি যে লং টাইম, বিশেষ করে ফার্স্ট গ্রেড বার্নিং, এবং সেটা পায়ের তালুতে, মাথার তালুতে, হাতের তালুতে সালফারের বার্নিং থাকে। এবং সালফারের পেশেন্ট যখন বিছানায় যায়, বিছানার গরমে তাদের কষ্টগুলো, বার্নিং গুলো বেড়ে যায়, তারা স্বাভাবিকভাবে তাদের পাটা বিছানার বাইরে রাখতে চায়। এই কন্ডিশনে অনেকগুলো মেডিসিন আছে, ওটা ওই দিন আমরা কথা বলেছি। মেডোরিনাম আছে, পালসেটিলা আছে, লেকিসিস আছে, ক্যামোমিলা আছে, আদার্স মেডিসিন আছে। সালফারের পেশেন্টের গ্রোথ খুবই স্লো গ্রোথ। আমরা স্লো গ্রোথ দেখলে ক্যালকেরিয়া কার্বের কথা চিন্তা করি। সালফারের পেশেন্টের গ্রোথও ক্যালকেরিয়া কার্বের পরের গুরুত্বপূর্ণ স্লো গ্রোথের মেডিসিন হচ্ছে কিন্তু সালফার। একটি বিষয় হচ্ছে, সালফারের পেশেন্ট যদি ঘুমায়, তারা একটু ওভার সেন্সিটিভ হওয়াতে সামান্য শব্দে তাদের ঘুম ভেঙে যায়। সামান্য শব্দেই তাদের একটা সেন্সিটিভিটি দেখা যায়, গ্রো করে। এরপর হলো সালফারের, যে আমরা এটা বলেছি, অবশ্য বলা হয়ে গেছে। আমরা এখানে কিছু রুব্রিক যদি দেখি, রুব্রিক হচ্ছে মাইন্ড ডিসগাস্ট বডি অফ দ্য ওন বডি অফ ওয়ান্স, অর্ডার অফ দ্য নোশিয়া টু দ্য পয়েন্ট অফ, আমরা এটা বলেছি যে তার মানে দুর্গন্ধটা এতই বেশি মানে তার জন্য সেন্সিটিভ, সেটা হচ্ছে তাদের নৌশিয়া বা বমি বমি ভাব একটা তাদের মধ্যে দেখা যায়। এটা স্টোমাকে গেলেও আমরা এটা পাবো, স্টোমাক নৌশিয়া অর্ডারস ফ্রম বডি অফ হিজ ওন, তার নিজের শরীরের গন্ধে তার বমি বমি ভাব হয়। এটাও কিন্তু সালফারের একটা রুব্রিক। নোজ স্মেল অ্যাকিউট, এই রুব্রিক গুলো আমরা দেখি। এছাড়া সালফারের মহিলাদের মধ্যেও কিছু বিষয় দেখা যায়। সালফারের মহিলারা দুই ধরনের দেখা যায়। এটা আমি আসলে এই স্লাইডটা তৈরি করতে পারিনি সময়ের অভাবে, শুধু এতটুকু বলবো, এরা খুবই ইগোইস্টিক টাইপের হয়, ইন্টেলেকচুয়াল হয়, কাজকর্মে খুবই মনোযোগী হয়। এরা যদি কোনো অফিসে কাজ করে খুবই মনোযোগী থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এরা খুবই বুদ্ধিমান হওয়া সত্ত্বেও এরা অগোছালো, অলস, একগুঁয়ে এবং উত্তেজনা প্রবণ। এই কন্ডিশন গুলো সালফারের মহিলাদের মধ্যে দেখা যায়। দুই ধরনের বিষয় দেখা যায়। এরপর হলো আমরা সালফারের কিছু মেন্টাল সিমটমস নিয়ে কথা বলি। ওভার সেন্সিটিভ, যেটা আমরা বলেছি যে ফিল দি অর্ডার বা দুর্গন্ধের প্রতি তাদের একটা ওভার সেন্সিটিভনেস তাদের মধ্যে কাজ করে, যেটা আমরা এতক্ষণ পর্যন্ত বলে আসছি। এবং স্কিন এক্সেসিভলি সেন্সিটিভ, ইভেন অ্যাটমসফেরিক চেঞ্জ, মানে হচ্ছে আবহাওয়ার পরিবর্তনের সাথেও তাদের স্কিনের সেন্সিটিভিটিটা আমরা দেখি। মেন্টালিও তারা খুবই ওভার সেন্সিটিভ। সামান্যতেই এরা খুবই, সালফারের রাগের ব্যাপারে আপনারা জানেন যে সামান্যতেই তারা খুবই ইরিটেবল হয়ে পড়ে, অ্যাগ্রেসিভ হয়ে পড়ে। এটা বলেছি। আচ্ছা, সালফারের ডিসচার্জ গুলো কথা বলেছি, অফেন্সিভ এন্ড এক্সকোরিয়েটিং। এটা বলা হয়ে গেছে আমাদের। আচ্ছা, যেমন আমরা নেজাল ডিসচার্জের কথা বলেছি, সাদা স্রাবের কথা চিন্তা করলে দেখা যাবে যে সাদা স্রাব অনেক বেশি হয়, এবং যেটা হচ্ছে এক্সকোরিয়েটস দ্য জেনিটালস, তার জেনিটেলিয়াকে এক্সকোরিয়েট মানে হেজে যায়। তাদের আমরা স্টুলের কথা বলেছি। ইউরিন, ইভেন ইউরিন
দেখা যায় যে মহিলাদের ক্ষেত্রে ড্রপ বাই ড্রপ ইউরিন আসে, এবং সেটাও দেখা যাচ্ছে খুবই জ্বালাকর এবং খুবই এক্সকোরিয়েটিং টাইপের দেখা যায়। এবং তখন তারা কি করে, একটু পানি ব্যবহার করে, পানি ব্যবহার করলে একটু ঠান্ডা লাগলে তাদের এই জ্বালাটা কিছুটা রিলিভ হয়। এনাসের কথা বলেছি। আচ্ছা, এছাড়া সালফারের একটি বিষয় দেখা যায় যে সালফারের নেজাল ডিসচার্জ অথবা যে কোনো ডিসচার্জ কানের, ইভেন কান থেকে যখন তাদের অটোরিয়া বা পুজ আসে, যতটুকু পর্যন্ত আসে ততটুকু জায়গায় দেখা যাচ্ছে বার্ন হয়ে যায়, বার্ন টাইপের হয়ে যায়, একটু জ্বলে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়। আচ্ছা, পোলারিটি নিয়ে আমরা ওই দিন অনেক কথা বলেছি, আজকে পোলারিটি নিয়ে আর কথা বলবো না। শুধু তারপরে আসলে ঠিক আছে, এটা আমরা বলেছি, এটা আর বলবো না। সালফারের ব্যাপারে বলেছি যে বর্তমান যে সিভিলাইজেশন, প্রেজেন্ট সিভিলাইজেশনে আপনি যে সালফার অনেক দিন থেকে একটা জামা পরে, হ্যাঁ অনেক বছর থেকে একটা জামা পরে বিভিন্নভাবে সেলাই করে পরে, এই জিনিসটা পাওয়া একটু মুশকিল। এই জন্য সালফারকে জর্জ বিথলকাস বলেছেন বর্তমান সময়ে সালফারকে আপনি খুঁজে বের করতে হবে তার ইন্টেলেকচুয়ালিটি দিয়ে, যেটা হচ্ছে সায়েন্টিস্ট টাইপের সালফার বর্তমান সময়ে যা আছে সায়েন্টিস্ট। দেখা যাবে এই সায়েন্টিস্টদের বাসায় গেলে দেখা যাবে খুবই অগোছালো বই পুস্তক এভরিথিং সবকিছু, কিন্তু বাহিরে দেখা যাচ্ছে তারা আহ খুবই পরিপাটি হয়েও অনেক সময় থাকতে চায়। যদিও অনেকে বলছেন যতই পরিপাটি থাকুক, আপনি যদি ক্লিন অবজারভার হন, আপনি সালফারকে ধরতে পারবেনই। তাদের কোথাও না কোথাও একটা অগোছালো, একটা দুর্গন্ধ, একটা সালফারের আহ কিনোট সিমটমস তার মধ্যে আপনি পাবেনই। সালফারের পেশেন্টরা অবশ্য সেলফিশ, নট অনলি সেলফিশ, তারা অনেক সময় দেখা যাচ্ছে সেলফিশ, আবার অনেক সময় সেলফলেস, যে আহ স্বার্থপর, আবার অনেক সময় তারা দেখা যাচ্ছে সমাজের মানুষের জন্য কাজ করে, স্বার্থ ছাড়াও কাজ করে। এবং সালফারের পেশেন্টরা সবসময় লিডার হতে চায়, যেটা আমরা বলেছি। এবং সালফারের মধ্যে একটা প্রবণতা দেখা যায়, যেটা আমরা ওই দিন বলেছি, যে তারা সবকিছুর মধ্যে কারণ খোঁজে। কেন, কেন, কেন? আপনার বাচ্চারা আসলে বিভিন্ন ধরনের প্রশ্ন করে, কেন, এটা কেন হয়েছে, এটার অ্যান্সার দিবেন, তারপর বলবে আরেকটা, এটা কেন হয়েছে। এবং এই যে চেঞ্জেবিলিটি, এখান থেকে এই কথা থেকে ওই কথায়, ওই কথা থেকে ওই কথায়, এই প্রসঙ্গ থেকে ওই প্রসঙ্গে চলে যাওয়া, এটাও কিন্তু সালফারের একটা একটা মেজর একটা চরিত্রগত বৈশিষ্ট্য। সালফারের পেশেন্টরা, যেটা আমরা বলেছি, তারা অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকলেও তারা এটাকে কিন্তু বেটার ফিল করে, এটাকেই তারা একটা ডিলিউশন তাদের মধ্যে কাজ করে যে তারা এটাই জাঁকজমকপূর্ণ। আমরা ফাস্টিডিয়াস নিয়ে ওই দিন অনেকগুলো কথা বলেছিলাম, যে সালফারের পেশেন্টরা খুবই ফাস্টিডিয়াস থাকে, খুবই ফাস্টিডিয়াস, কেমন খুঁতখুঁতে টাইপের আমরা বলেছি। তো এটা নিয়ে শুধু আজকে আমরা ফাস্টিডিয়াস নিয়ে আমরা ওই দিন বলেছি, আজকে শুধু আমরা ফাস্টিডিয়াস নিয়ে আমরা যদি দেখি, যে প্রথমেই আমরা ফাস্টিডিয়াস যদি দেখি, আমরা কি করি, একটা খুঁতখুঁতে টাইপের পেশেন্ট দেখলে, যে তারা দেখা যাচ্ছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায়, হ্যাঁ এই বিষয়টা দেখলে কিন্তু আমরা আর্সেনিকের কথা প্রথমেই চিন্তা করি। কিন্তু আর্সেনিক এবং সালফার এই দুইটার মধ্যে, ফাস্টিডিয়াসনেস এর মধ্যে অনেকগুলো পার্থক্য আছে। আমরা জাস্ট একটু পার্থক্যগুলো দেখে নিই। আর্সেনিকের পেশেন্ট এরা হচ্ছে কোল্ড অ্যাগ্রাভেশন। আপনারা জানেন চিলি পেশেন্ট আর্সেনিক, যদিও আর্সেনিকের পেশেন্ট চিলি পেশেন্ট, সো তাদের হটে তাদের ভালো লাগবে, ওয়ার্ম টেম্পারেচার, ঠান্ডা পানি, গরম পানি, গরম খাবার, এভাবেই তাদের ভালো লাগার কথা। অবশ্যই তাদের তাদের ভালোও লাগে, শুধু এক্সেপ্ট হেড, তাদের মাথায় কিন্তু তাদের ঠান্ডা পানি ভালো লাগে। সালফারের পেশেন্ট এগ্রাভেটেড বাই ওয়ার্মথ, আমরা জানি গরমে বৃদ্ধি সালফারের পেশেন্টের ব্যাপারে আমরা সবাই জানি। এবং সালফারের পেশেন্ট, এই আর্সেনিকের পেশেন্ট খুবই মেটিকুলাস টাইপের, এবং তারা সবকিছু তাদের নির্দিষ্ট জায়গায় তারা রাখতে চায়। সালফারের পেশেন্ট ইনডিফারেন্ট, কেয়ারলেস টাইপের, সলভেনলি এন্ড ডার্টি, তারা তাদের জিনিসপাতি এভরিথিং সবকিছু একটু অগোছালো রাখতেই তারা পছন্দ করে। আর্সেনিকের মধ্যে একটা আমরা জানি রেস্টলেসনেস, ট্রায়ো অফ রেস্টলেসনেস এর, যে আমরা নেশের ট্রায়ো অফ রেস্টলেসনেস, তিনটা মেডিসিন আছে, অ্যাকোনাইট, আর্সেনিক, রাস্টক্স, এই তিনটা মেডিসিনের মধ্যে আর্সেনিক কিন্তু একটা বড় মেডিসিন। এবং আর্সেনিকের পেশেন্টরা তারা খুবই তাড়াহুড়া করে, অস্থিরতা তাদের মধ্যে কাজ করে,
বাট সালফারের পেশেন্টরা কিন্তু তাড়াহুড়া করে না, তারা কাজকর্মে অনেক সময় দেখা যাচ্ছে একটু স্লো থাকে, লেজি থাকে। লেজিটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, লেজি তাদের মধ্যে কাজ করে। সালফারের পেশেন্টের মধ্যে একটা ইউফোরিয়া কাজ করে, এরা যদি এদের সাউন্ড স্লিপ হয়, ভালো ঘুম হয়, তাহলে এরা সকালবেলা বা যে কোনো সময় এরা ঘুম থেকে উঠার নেচার হচ্ছে এরা গান গাইতে গাইতে ঘুম থেকে উঠে। ইউফোরিয়া কি? ইউফোরিয়া হচ্ছে ভালো লাগার অনুভূতি। যেমন হচ্ছে আপনার একজন নেশাগ্রস্ত ব্যক্তি গাঁজা খাওয়ার পরে তাদের ভালো লাগে, জাস্ট সালফার যদি ঘুমায়, ঘুম থেকে উঠার পরে তাদের ভালো লাগে, ইউফোরিয়া তাদের মধ্যে কাজ করে, ভালো লাগে। আর এই জন্যই তারা ঘুম থেকে উঠার সময় তারা গান গাইতে গাইতে ঘুম থেকে উঠে। আমরা আর্সেনিককে যদি দেখি, যেহেতু তারা সবকিছু খুবই গুছানো, সবকিছু নিট অ্যান্ড ক্লিন রাখতে চায় এবং খুব গুছিয়ে গুছিয়ে রাখতে চায়, ক্ষেত্রে আর্সেনিককে বলা হয়েছে তারা আর্টিস্ট। বাট সালফার ইজ সায়েন্টিস্ট। আমরা সায়েন্টিস্ট নিয়ে অনেকগুলো কথা বলেছি। সালফার সায়েন্টিস্ট টাইপের, আর আর্সেনিক হচ্ছে আর্টিস্ট টাইপের। এখন অ্যাকিউট পেশেন্টের ক্ষেত্রে, অ্যাকিউট ডিজিজের ট্রিটমেন্ট করার ক্ষেত্রে অনেকগুলো ম্যাথমেটিকায় আসছে যে সালফার ইজ দ্য গুড রেমেডি টু ক্লোজ দ্য ট্রিটমেন্ট অফ অ্যাকিউট ডিজিজ অ্যান্ড টু বিগিন দ্য ট্রিটমেন্ট অফ ক্রনিক কন্ডিশন। অনেক সময় ক্রনিক ডিজিজের ক্রনিক কন্ডিশন গুলো এমন অবস্থায় থাকে যে টোটাল সিমটমস বোঝা যায় না, ওই সময় এক ডোজ আর্সেনিক সালফার দিয়ে দিলে তাদের রিয়েল ফিচারটা হয়তো পাওয়া যায়। এই জন্য বলা হয়েছে ক্রনিক কন্ডিশনে সালফার দিয়ে আমরা হয়তো অনেক সময় ট্রিটমেন্ট শুরু করতে পারি। এই জন্য অ্যাকিউট ডিজিজে যদি আমরা অ্যাকোনাইট ইউজ করি, অ্যাকোনাইটের কমপ্লিমেন্টারি কিন্তু সালফার। আপনার অ্যাকোনাইট দেওয়ার পরে পেশেন্টটা ভালো হয়েছে, ফুললি কমপ্লিট হয় নাই, সেক্ষেত্রে সালফারের কথা, অনেকগুলো ম্যাথমেটিকায় কিন্তু সালফারের কথা আছে, অ্যাকোনাইটের পরে সালফার। এছাড়া তাদের জিনিসপত্র দ্বারা যেটা বলেছি আমরা, কাপড় চোপড় এভরিথিং, আর্সেনিকের পেশেন্ট তারা খুবই গুছিয়ে রাখতে চায়, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চায়, নিট অ্যান্ড ক্লিন রাখতে চায়। এবং আর্সেনিকের পেশেন্টের ক্ষেত্রে তার তিনটে বিষয়, বিশেষ করে নিটনেস, ফাস্টিডিয়াসনেস অ্যান্ড ক্লিনলিনেস, এই তিনটা বিষয় পাওয়া যায়। আর এই তিনটে বিষয় পাওয়া যায় বলে আর্সেনিকের পেশেন্টকে বলা হয়, যেটা কেন্টের ম্যাথমেটিকায় আসছে, আর্সেনিকের পেশেন্টকে বলা হয়, সালফার অধ্যায়ে আসছে, দ্য গোল্ড হেডেড কেন পেশেন্ট। আর সালফারের পেশেন্টের ব্যাপারে আমরা বলেছি এরা লঙ্গিং ফর ডেথ, অনেক সময় তারা মৃত্যুর আকাঙ্ক্ষা তাদের মধ্যে কাজ করে, অলস প্রবণতা তাদের মধ্যে কাজ করে, এটা আছেই। এবং সালফারের পেশেন্ট বিশেষ করে যেটা আমরা বলেছি গোসল বা গোসল করাতে গেলে সালফারের বাচ্চাদের অ্যাগ্রাভেশন দেখা যায় বা ভয় তাদের মধ্যে কাজ করে এবং তারা খুবই কান্নাকাটি করে। এই বিষয়গুলো আমরা দেখি। ক্যান্ট বলেছেন অনেক সময় সালফারের পেশেন্ট অ্যাকিউট অবস্থায় আর্সেনিকের মতো সিমটমস দেয়। সালফারের পেশেন্টের অ্যাকিউট অবস্থায় আর্সেনিকের মতো সিমটমস থাকে, এবং সালফারের যে আমরা ডার্টিনেস, নোংরা বা এই কথাগুলো যে বলেছি, এগুলো কিন্তু অ্যাকিউট অবস্থায় অনেক সময় আর্সেনিকের সালফারের পেশেন্টে দেখা যায় না, তখন আর্সেনিকের মতো সিমটমস সালফারের পেশেন্টের মধ্যে দেখা যায়। এবং লেট অবস্থায় সালফারের পেশেন্ট তাদের নির্দিষ্ট যেই অ্যাপিয়ারেন্স এটা নিয়ে আসে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এক্ষেত্রেও আর্সেনিকের কমপ্লিমেন্টারি সালফার এরকম অনেকগুলো ম্যাথমেটিকাতেই আছে। ফেয়ার সালফার, আমরা এটা ওই দিন বলেছি, ফেয়ার তাদের ভয়, বিশেষ করে তাদের ভয় কেন? ভয় বেশিরভাগই হচ্ছে কোনো জীবাণু আছে, তারা একটা চেয়ারে বসবে, সেখানে জীবাণু আছে হয়তো মনে করে, ইনফেকশিয়াস ডিজিজের একটা ভয় তাদের মধ্যে কাজ করে, এবং কন্টামিনেশন যেটা হচ্ছে সংক্রমণের মাধ্যমে তাদের মৃত্যু হতে পারে, এটা তারা এই চিন্তাগুলো করে, এই চিন্তাগুলো তাদের মধ্যে খুবই, এই ভয়গুলো তাদের মধ্যে খুবই কাজ করে। আমরা একটা এক্সাম্পল বলেছিলাম ওই দিন জর্জ বিথল কাছের, এটা আজকের আমি বলছি না। আচ্ছা, এই যে একটা অবস্থা যেটা অবসেশন, যে তাদের একটা ভয় একটা জীবাণুর প্রতি, নোংরা বা আপনার অসুস্থ হয়ে যাওয়া বা সংক্রমণের একটা যে অবসেশন তাদের মধ্যে কাজ করে, এটা কিন্তু সিফিলি নামেও আমরা দেখতে পাই, সিফিলি নামেও আমরা দেখতে পাই।
সালফারের পেশেন্ট সবসময় যেই কাজ করে প্রত্যেকটা কাজে তাদের রিকগনিশন তারা আশা করে, যে এমন না যে আপনি তাকে রিকগনাইজড করবেন টাকা দিয়ে, বাট আপনি তার কাজটাকে মূল্যায়ন করবেন যে হ্যাঁ তুমি খুবই ভালো একটা কাজ করেছো, তুমি খুবই সেলফলেস পারসন, স্বার্থপর না, তুমি মানুষের জন্য কাজ করেছো। এই কথাগুলো তারা খুবই আশা করে, এবং এই কথাগুলো যারা বলতে পারে তাদের সাথে সালফার, তাদেরকে সোজা বাংলায় আমরা যদি বলি যে পাম দেওয়া, যারা সালফারের পেশেন্টকে এইভাবে এই তাদের কাজে যারা রিকগনাইজ করে, বা আমরা যদি বলি পাম দেয়, তারাই সালফার সালফার তাদের সাথে বন্ধুত্ব বা ফ্রেন্ডশিপ করতে চায় বা করতে পারে। আমরা যদি রুব্রিক, অনেকগুলো রুব্রিক আছে আসলে সালফারের রেপার্টরি খুঁজে, সালফার দেখা যাবে যে সবকিছুতেই সালফার, সবকিছুতেই সালফার। এই জন্য সালফারের কিছু কিনোট বিষয় আমরা যদি সালফারকে চিন্তা করার জন্য আমরা দেখি, আমরা সেটা দেখবো। রুব্রিক নিয়ে আমরা এইভাবে আজকে বলছি না, আমরা পরে মাইন্ডের রুব্রিক গুলো একদিন আলোচনা করব। সালফার হচ্ছে ইন্টেলেকচুয়াল ইন্সপিরেশন। সে যেখানেই থাকে সেখানেই তার মধ্যে একটা ইন্টেলেকচুয়ালিটি তাদের মধ্যে কাজ করে। যে অফিসে কাজ করে সে অফিসে সে খুবই বুদ্ধিমান, বস, সোশ্যাল ওয়ার্কার, যারা দেখা যাচ্ছে পিপল বা মানুষ এই ইন্টেলেকচুয়ালিটির জন্য তাদের কাছে আসে বা তাদের পেছনে থাকে। বুদ্ধিবৃত্তিক একটা অবস্থা বা তৎপরতা তাদের মধ্যে সবসময় দেখা যায়। এবং সালফারের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এরা সেলফ লিটারেট। আপনি তাদেরকে বই পুস্তক পড়ায়া, স্কুলে পাঠায়া যতটুকু শিখাতে পারবেন, দেখা যাবে তারা নিজে নিজে পড়াশোনা করে প্রচুর শিখে যায়। এজন্য আমি পার্সোনালি চিন্তা করি যে কাজী নজরুল ইসলামের কথা যদি চিন্তা করেন, যে সে কিন্তু ওইভাবে স্কুলে যেতে বা অনেক বই পুস্তক পড়তে পারে নাই, বাট তার যে অবস্থা সেটা কিন্তু সালফারের একটা প্রতিচ্ছবি হিসেবে আমরা চিন্তা করতে পারি। সালফারের সবসময় একটা ইচ্ছা হলো, তারা জানার ইচ্ছা। যদিও তারা নোংরা, তারপরেও তারা সবসময় চায় যে তাদের বাহিরের অবস্থাটা ভালো থাকুক। এই জন্য জর্জ বেতুলকাস বলছেন সালফার বাহিরের দিকে পরিষ্কার হলেও মনের দিক থেকে সালফার কিন্তু নোংরা। এরা একটা বিজনেস মেন্টালিটির, বিজনেস করতে চায় এবং টাকা পয়সা দিয়ে এরা একটা ফাইন্যান্সিয়ালি সাউন্ড থাকতে চায়। রাজন শঙ্করন বলছেন এরা ফাইন্যান্সিয়ালি সাউন্ড থাকতে চায়, সবসময় টাকা পয়সার প্রতি একটা কাজ করে তাদের মধ্যে। আচ্ছা আচ্ছা, আরেকটি বিষয় হলো রেসপন্সিবিলিটির দিক থেকে সালফারের পেশেন্ট কিন্তু নো রেসপন্সিবিলিটি। এদের ফ্যামিলির প্রতি, জবের প্রতি, ভালোবাসার প্রতি রেসপন্সিবিলিটি খুবই কম। আর কম হওয়ার কারণেই তাদের জব চলে যায়, তাদের ফ্যামিলি ভেঙে যায়। এই প্রবলেমগুলো সালফারের পেশেন্টদের অনেক সময় দেখা যায়। অন্যদিকে আবার সালফার খুবই রোমান্টিক এবং সিম্পেথেটিক, এই বৈশিষ্ট্যটাও সালফারের মধ্যে অনেক সময় পাওয়া যায়। ওই দিন আমাদের কল্যাণ ঘটক স্যার বলেছেন যে সালফারের যে হোয়াই হোয়াই হোয়াই, মানে কেন কেন কেন, এই যে কেন কেন তাদের যে ইনকোয়ারি, এই ইনকোয়ারিটা হচ্ছে একটা ফ্যানাটিক্যাল মেথড অফ ইনকোয়ারি, যেটা হচ্ছে আপনার ধর্মান্ধ অনুসন্ধান পদ্ধতি। যে দেখা যাচ্ছে এই কেন কেন করতে করতে একটা সময় গিয়ে তারা কিন্তু ম্যাক্সিমাম টাইমেই অ্যাথিস্ট টাইপের হয়ে যায়, নাস্তিক টাইপের হয়ে যায়, এবং তারা গডে বিশ্বাস অনেক সময় সালফারের পেশেন্ট করতে চায় না। এবং অনেক সায়েন্টিস্টই দেখা যাচ্ছে গড বা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, এবং তারা একটা সময় গিয়ে প্রশ্ন করে যে গডকে কে সৃষ্টি করেছেন, আল্লাহকে কে সৃষ্টি করেছেন। এইভাবে তারা খুঁজতে খুঁজতে অনেক সময় তারা এথিস্ট হয়ে যায়। এটা কে বলেছেন? সবসময় সালফারের পেশেন্টরা ছোট একটা বিষয়, আপনার একটা পিন যদি থাকে, একটা যদি পয়েন্ট যদি তার কাছে থাকে, সে ওই পয়েন্টটা একটা ক্ষুদ্র, এটা চিন্তা করার চাইতে সে দেখে যে ওই পয়েন্টের চারপাশে অনেক জায়গা আছে, এখানেই আমার স্কোপ আছে। আপনি যদি একটা কাগজে একটা ছোট একটা আহ, কলমের একটা পয়েন্ট, একটা যদি ফোঁটা দেন, যদি একটা বাচ্চাকে জিজ্ঞেস করেন যে এখানে কি আছে বলতো, অনেক বাচ্চাই বলবে যে এখানে একটা কলম দিয়ে আপনি একটা ফোঁটা দিয়েছেন শুধু। কিন্তু সালফারের পেশেন্ট দেখবে কিভাবে যে এখানে তো পুরো পৃষ্ঠাই খালি, এখানে আপনি কিছুই লিখেন না, এখানে লিখার অনেক জায়গা আছে। তো সালফারের পেশেন্ট সব সময়, আর সায়েন্টিস্ট যারা, এক্ষেত্রে আইনস্টাইনের কথা চিন্তা করা যেতে পারে। আইনস্টাইনের অনেকগুলো বিষয়ের সাথে কিন্তু সালফার মিলে যায়, অনেকগুলো বিষয়ের সাথে সালফার মিলে যায়।
যেমন আইনস্টাইন কিন্তু অনেক বড় একজন সায়েন্টিস্ট, এই ব্যাপারে আপনারা সবাই জানেন, কিন্তু নিজের ব্যাপারে সালফারের পেশেন্টরা কিন্তু নিজের ব্যাপারে নিজের কোথায় চাবি রেখেছে। আচ্ছা, আইনস্টাইনের একটা ঘটনা একটু বলি। আইনস্টাইনের এই ঘটনাটা অনেকেই জানেন, যে সে কিন্তু তার যে ড্রাইভার আছে বা তার যে কাছের মানুষ আছে তাদেরকে সে তার বাসার অ্যাড্রেস কাউকে না বলতে বলেছে। একদিন আইনস্টাইন তার নিজের বাসার অ্যাড্রেস ভুলে গিয়েছে, তখন সে তার ড্রাইভারকে বলছেন, ফোন করেছেন, সে বাইরে ছিলেন, ড্রাইভারকে ফোন করেছেন, ফোন করে বলছে যে আইনস্টাইনের বাসার অ্যাড্রেসটা বলার জন্য। তখন তার ড্রাইভার বলেছে, আমি তো তার বাসার অ্যাড্রেস বলতে পারবো না, আইনস্টাইনের নিষেধ আছে। তখন সে নিজেই বলছে যে আমি আইনস্টাইন বলছি। দেখেন, একজন সায়েন্টিস্ট, অথচ তার পার্সোনাল খুবই সিলি বিষয়ে, চাবি কোথায় রাখে, বাসার অ্যাড্রেস, গাড়ির চাবি, এগুলো তারা সেই খুবই ছোট ছোট বিষয়গুলো তারা কিন্তু ভুলে যায়। এই ভুলে যাওয়ার অবস্থাটা তাদের মধ্যে থাকে, এবং হচ্ছে ছোট বিষয়কে তারা অনেক বড় আকারে, অনেক স্কোপের মধ্যে আছে এই বিষয়গুলো, এভাবে করে তারা দেখার ব্যাপারে তারা খুবই পটু। ইন্টেলেকচুয়াল ভিশনারিজ, আচ্ছা, এখানে আব্রাহাম লিঙ্কনের ব্যাপারে বলা হয়েছে যে অনেক বুদ্ধিজীবী, স্বপ্নদর্শী, যে তারা সোসাইটিকে সেভ করবে। আমরা আব্রাহাম লিঙ্কনের ব্যাপারে জানি, যিনি গণতন্ত্রের প্রবক্তা। আরো অনেকগুলো বিষয় আছে। তো এই যে ইন্সপায়ার্ড লিডারশিপ, আব্রাহাম আব্রাহাম লিঙ্কন, তার ব্যাপারেও জাস্ট আপনার সালফারের পেশেন্টরা এই টাইপের। আমরা যদি দেখি ডক্টর ক্রিশ্চিয়ান ফ্রেডারিক স্যামুয়েল হ্যানিম্যান, হ্যানিম্যানের কাজ যদি আমরা ওইভাবে দেখি, হ্যানিম্যানের টোটাল ওয়ার্ক, এভরিথিং, সবকিছু, এটাও কিন্তু একটা সালফারের প্রতিচ্ছবি। আচ্ছা, আমি রাইসুল স্যার, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ, আমি শেষ দিকে চলে এসেছি। ঠিক আছে, এটা আমরা বলেছি। আচ্ছা, এখন আমরা সালফার নামে একটু দেখি। সালফারকে যদি আমরা একটু ইলাবোরেট করি, অনেকগুলো বিষয় আমরা বলেছি, সবগুলো বিষয় হয়তো মনে রাখা আমাদের জন্য ডিফিকাল্ট হতে পারে। সালফারের অনেকগুলো ক্লাস হবে, সো এই যে বিষয়গুলো বলেছি এটা আমি বারবার রিভিউ করব, আশা করছি আপনাদের অসুবিধা হবে না। তো সালফারকে যদি আমরা এস দিয়ে যদি চিন্তা করি, স্ট্যান্ডিং অ্যাগ্রাভেটস, স্ট্যান্ডিং অ্যাগ্রাভেটস মানে স্ট্যান্ডিং অ্যাগ্রাভেটস বলতে সে দাঁড়িয়ে থাকা তার জন্য খুবই কষ্টকর। এখানে ছবিটা দেখেন যে সালফারের পেশেন্ট দাঁড়িয়ে থাকতে পারছে না, সে বসে গিয়েছে। দাঁড়ানোর যে পজিশনটা তার জন্য খুবই কষ্টকর, ওয়ার্স্ট পজিশন। ইউতে দেখেন ইউরিন অ্যান্ড স্টুল, এটা খুবই, আমরা বলেছি অফেন্সিভ অ্যান্ড এক্সকোরিয়েটিং, অ্যাক্রিড অ্যান্ড এক্সকোরিয়েটিং, বা অফেন্সিভ অ্যান্ড এক্সকোরিয়েটিং সালফারের পেশেন্টের জন্য। এল এলতে আমরা যদি দেখি যে লিডিং অফ বার্নার, মানে আমরা বার্নিং এর যদি তিনটা ট্রায়ো দেখি, ন্যাশের তিনটা ট্রায়ো, ডক্টর ন্যাশ, ইবি ন্যাশ, উনি বলেছেন যে বার্নিং এর দিক থেকে আর্সেনিক, ফসফরাস এন্ড সালফার, তিনটা হচ্ছে ট্রায়ো। সো আমরা বার্নিং নিয়ে বিস্তারিত বলবো, আজকে আমরা কিন্তু বার্নিং নিয়ে বলি নাই, শুধু জানি যে সালফারের বার্নিংটা আছে এবং কিছু কথা বলেছি। পি, ফিলোসফিক্যাল, সালফারের পেশেন্টরা ফিলোসফিক্যাল। আপনি এখানে একটা ছবি আছে, দেখেন তার অবস্থা কি, কাপড় চোপড় গুলো এমন ভাবে পরেছে, এবং মাথায় একটা লম্বা একটা কি আছে, এটার নাম আমি ভালো বলতে পারবো না। তো এই যে ফিলোসফিক্যাল টাইপের পেশেন্ট, এবং তার যে পড়ার ডেস্ক আছে, দেখেন বই পুস্তকগুলো খোলা, এলোমেলো, অগোছালো। হ্যাঁ, ওভারঅল এই হাংরি। এবং সালফারের পেশেন্টের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে এরা ক্ষুধার্ত থাকে, যদিও তারা অল্প পরিমাণে খায়, এটাও আমরা বলেছি, কিন্তু সালফারের পেশেন্ট খুবই ক্ষুধার্ত থাকে। এবং ক্ষুধার্ত, কেমন ক্ষুধার্ত, তারা হচ্ছে লাঞ্চ টাইম যদি তাদের 1টার সময় হয়, তারা ঠিক 12টার সময় তাদের স্টোমাক রিজিয়নে একটা একটা সেন্সেশন তাদের মধ্যে, যে একটা হাংরি ফিলিং বা ক্ষুধা, একটা অনুভূতি তাদের খুবই কাজ করে। জাস্ট হচ্ছে তাদের খাবার লাঞ্চ টাইমের 1 ঘন্টা আগে তাদের এই ফিলিংটা সালফারের কিন্তু খুবই কাজ করে, এবং এটা পিকুলিয়ারিটি অফ সালফার। তো এবং এরা হচ্ছে এই ওয়েট করতে পারে না, তাদের এই যে ইভেন তাদের যদি 2টার সময় যদি তাদের লাঞ্চ টাইম হয়, তারা ঠিক 1টার সময় তাদের এই ফিলিংটা হয় স্টোমাক রিজিয়নে। এটা নিয়ে আমরা বিস্তারিত বলবো। আনকমন পিকুলিয়ারিটি সালফারের, সেটা হচ্ছে কি, যদিও তারা হট পেশেন্ট, তারা হচ্ছে গরম কাতর পেশেন্ট,
তাদের অ্যাভারশন টু বাথ, গোসলে তাদের অনীহা কাজ করে এবং গোসলে তাদের অ্যাগ্রাভেশন বৃদ্ধিও কিন্তু দেখা যায়। এবং সর্বশেষ আর রেডনেস অফ অরিফিস, তাদের অরিফিস গুলো মধ্যে যে কোনো অরিফিস গুলো রেডনেস দেখা যায়। তো এই কন্ডিশন গুলো আমরা সালফারে দেখি এবং আমরা আজকে সালফার নিয়ে যতটুকু আলোচনা করেছি চেষ্টা করেছি সময় সংক্ষিপ্ততার মধ্যে যতটুকু প্রিপারেশন নেওয়ার, তো বলার চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো অসুবিধা হয় আমরা ইনশাল্লাহ এটার আনসার দেওয়ার চেষ্টা করব। তো এরপর আমার আলোচনা এখানেই শেষ। আমি অনুরোধ করব আমাদের আজকের মডারেটর রাইসুল ইসমাইল খান স্যারকে নেক্সট পার্ট আলোচনা করার বা নেক্সট পার্ট কন্টিনিউ করার জন্য। থ্যাংক ইউ ফর পেশেন্স হিয়ারিং। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। অত্যন্ত সাবলীল এবং সুন্দরভাবে আসলে সালফারের সেকেন্ড পার্ট সম্পন্ন করলেন। তো আমি এই ফাঁকে আমি একটি অ্যানাউন্স দিতে চাই, যেটি গতকাল আমি বারবার দিয়েছিলাম। সেটি হচ্ছে যে আমাদের ৩০তম রজনীতে আমাদের সাংস্কৃতিক সন্ধ্যা হবে। আজকে যারা নতুন যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা যদি কোনোভাবে আসলে আমাদের প্রোগ্রামে যদি পারফর্ম করতে চান, আপনারা আমাদেরকে আপনাদের নাম এবং কোন ডিপার্টমেন্টের মানে কোন পার্টটাতে আপনারা পারফর্ম করতে চান সেই বিষয়টা লিখে দিলে আমরা আপনাদের নাম সিলেকশন করে নেব। আশা করি আপনারা আমাদের এই সাড়া দিবেন, সেটা আমরা আশা করব। এবং সেই সাংস্কৃতিক সন্ধ্যা আমাদের 10টায় শুরু হবে। এখন পর্যন্ত আমরা যতদূর আমি জানি তো 10টায় শুরু হবে। সেখানে আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং তন্ময় স্যার, যারা যারা লিখেছেন যে পার্টিসিপেন্ট করতে চান, আপনি কাইন্ডলি সংগ্রহ করে নেবেন নামগুলো। তো আজকের আলোচনা, হ্যাঁ একজন দেখলাম লিখলো যে উনি গান করতে চান। আপনি কি গান করতে চান সেটাও একটু লিখে দিয়েন, হ্যাঁ, যে রোমান্টিক গান বা দেশাত্মবোধক গান, মানে যেই যেটা করতে চান আপনারা একটু কাইন্ডলি একটু ডিটেল লিখে দিয়েন, তাহলে একটু সহজ হবে আমাদের জন্য। তো আজকের আলোচনা চমকপ্রদ হ্যাঁ ধন্যবাদ। চমকপ্রদ একটি আলোচনা হয়েছে। আমাদের হামিম স্যার আলোচনা করেছেন, প্রথম পার্টিও চমৎকার হয়েছিল। আজকের পার্টি আরো একটু চমৎকার হয়েছে। আমার মনে হচ্ছে যে যত আরো একটু সামনের দিকে যাবে আরো আরো চমৎকার হবে। তো সেই প্রত্যাশাই আমরা রাখবো স্যারের প্রতি। এবং এই বলে আমি দ্বিতীয় পার্টে চলে যাব। তো দ্বিতীয় পার্টে যাওয়ার আগে আমি অনেক ধন্যবাদ জানাই যে আসলে আমরা এই জিনিসটি আসলে চাই যে আমরা একদম পিন ড্রপ সাইলেন্ট থাকবো। আমরা আসলে আমাদের ক্লাসের বা সৌন্দর্য যাতে বিঘ্ন না ঘটে সেই দিকে আমরা সবসময় খেয়াল রাখবো। কারণ একটাই, যে আমরা ডাক্তার, আমরা সভ্য সমাজের মানুষ, আমরা মানুষ, আমাদের থেকে মানুষ শিখবে। সেই জন্য আমরা আমাদের পার্সোনালিটি যতটুকু পারি আমরা বজায় রাখার চেষ্টা করব। এবং আমার কাছে খুব ভালো লাগছে যে আজকে সত্যি মনে হয়েছে যে আমরা আসলেই সুন্দর একটি ক্লাসে আমরা ছিলাম। তো আমি সেকেন্ড পার্টে চলে যাচ্ছি। তো সেকেন্ড পার্টে যাওয়ার আগে আমি একটু আমি একটু পাস্টে যদি যাই, যে আসলে আমাদের অনেক অনেক সময় অনেক কথা হয়, সেই জন্য আসলে যাই করি হোমিও দর্পণের ভালোর জন্য আসলে আমরা কারোর সাথে কোনো কারো ব্যক্তিগত কোনো আক্রোশ নেই, কারো কারো মানে ঘৃণা নেই। আমরা ভালোবেসে আসলে এই হোমিও দর্পণে থাকতে চাই। আমরা যাই করি এই প্ল্যাটফর্মের ভালোর জন্য আমরা করে থাকি। সেই জন্য কারো মনে যদি কোনো ভাবে, পার্সোনালি আমি বলি যে আমার কোনো আচরণে যদি কারো মনে কোনো কষ্ট লেগে থাকে, আমাকে অবশ্যই আপনারা ক্ষমা করে দিবেন। বিকজ আমি চাই না যে কারো মনে কষ্ট দিয়ে মৃত্যু হোক, এই জিনিসটা আমি কখনোই চাই না। অবশ্যই আমাকে ক্ষমা করবেন। কারণ যাই হোক, আমি আর বাড়াতে চাই না কথাটা। আমি এই পর্যায়ে আমি দেখে নিতে চাই
যে আমাদের আজকের অনেক গুণীজনরা আছেন। আমি সর্বপ্রথমেই আমি ডেকে নিব রঘুনাথ স্যারকে আমি ডেকে নিতে চাই। স্যার, যদি কিছু আপনি বলতেন আজকের ক্লাস সম্পর্কে। রঘুনাথ স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, স্যার মনে হয় সম্ভবত আমাকে শুনতে পাচ্ছেন না, বা উনি আনমিউট করতে পাচ্ছেন না। আমরা পরবর্তী চলে যাই আমাদের আরেকজন পার্টিসিপেন্টের কাছে। আমি এই পর্যায়ে ডেকে নিতে চাই আমাদের শ্রদ্ধেয়, এবং আমি যতদূর শুনেছি যে আমি যেহেতু একজন প্লেয়ার ছিলাম, আমি যতদূর শুনতে পেরেছি এবং আমার শ্রদ্ধার জায়গা থেকে অনার করে আমি আসলে ডেকে নিতে চাই আমাদের শ্রদ্ধেয় রতন কুন্ডু স্যারকে। রতন কুন্ডু স্যার কি আছেন? আমাকে শুনতে পাচ্ছেন? পাচ্ছি, শুনতে। থ্যাংক ইউ রাইসুল স্যার, আপনার হোমিও দর্পণে আমি ভীষণভাবে আনন্দিত হয়েছি আপনাদের এই সংস্থান যোগ দিয়ে। বাট আজকের পড়াটার ব্যাপারে আমি সেইভাবে করতে পারিনি, নিতে পারিনি, যার জন্য আমি আজকে কিছু বলতে পারবো না। থ্যাংক ইউ হোমিও দর্পণ, থ্যাংক ইউ অল আর স্যারকে। আগামী প্রোগ্রামের দিনে এবং আজকের দিনে অন্য গুরুজনদের সাথে আগে কথা বলবো, এই বলে আমি শেষ করছি। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এবং আপনি পারফর্ম করছেন সেটা আমরা জানি, এবং আপনি ভালোভাবে প্রিপারেশন নেন। ইনশাল্লাহ আপনার যে পারফর্মের সময় আসবে অবশ্যই আপনি পারফর্ম করবেন, এবং সব সময় আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে, হোমিও দর্পণের পাশে থাকবেন, সেই প্রত্যাশাটাই আমরা সব সময় করব। এবং আমি ফাইনালি যেটা বলবো যে আমি যতদূর জানি যে যারা প্লেয়ার তারা অনেক ভালো মন মানসিকতার অধিকারী হয়ে থাকে। আপনিও অনেক ভালো মন মানসিকতার অধিকারী, এবং আমাদের এখানে যারা আছেন সবাই আসলে, আমি বিশ্বাস করি যে সবাই আসলে খুব ভালো মন মানসিকতা নিয়ে আসলে আমাদের হোমিও দর্পণে আসেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার ডাকে সাড়া দিয়েছেন, এবং কখনিও আপনি হোমিও দর্পণের পাশে থাকবেন। রতন স্যার, এইটাই আপনার কাছে আমাদের প্রত্যাশা থাকবে। তো আমি চলে যেতে চাই আমাদের ডক্টর জিতেন্দ্রনাথ সরকার স্যার কাছে আমি যেতে চাই। স্যার কি আছেন? আমি আসলে আমার চোখে পড়ছে না। প্রথমে মনে হয় দেখছিলাম, আচ্ছা স্যার মনে হয় বের হয়ে গেছেন। আচ্ছা, আমি চলে যেতে চাই আমাদের সকলের পছন্দের ডক্টর গিরিধর স্যারের কাছে যেতে চাই। ধন্যবাদ। হয়মন্দন স্যার অত্যন্ত গভীরে গিয়ে আলোচনা করেছেন এবং আরো ক্লাস হবে, অনেক অনেক বিষয় তুলে এনেছেন। তো যেহেতু রোল কল হয়েছে, দু চার কথা বলতে হবে। তো সালফারকে আমরা যেভাবে দেখছি আর কি, হয়মন্দন স্যার বলেছেন যে রেপার্টারিতে বোধহয় এমন কোনো পাতা নেই যেখানে বা এমন কোনো কলাম নেই যেখানে সালফার নেই। তো আসলে এই সালফারের এটাই হচ্ছে বৈশিষ্ট্য, যে সালফারকে আমরা, যার জন্য এই বৈশিষ্ট্যের জন্য আমরা সালফারকে অনেক সময় গুলিয়ে ফেলি। তো এখন সালফারের দু একটা এই বলার মধ্যে থেকেই দু একটা বলি যে সালফারকে আমরা তো চিনতে হবে। এই চিনতে গেলে আমাদের একটা জায়গা আছে যে ড্রিঙ্ক মাছ ডিউরিং ইটিং, এটা কিন্তু আমার কাছে খুব বেশি করে ধরা পড়ে সালফারের পেশেন্টদের মধ্যে, যে ড্রিঙ্ক মাছ ডিউরিং ইটিং, খেতে বসে সে বেশি জল খায়, অন্য সময় বেশি জল না খেলেও মানে অনেক সময় মায়ের বকুনি খাওয়ার মতো, যে এত জল খাচ্ছিস ভাত খাবি কি করে।
তো জল না খেলে সে ভাত খেতে একটু খাওয়ার পরেই জল খায়, একটু খাওয়ার পরেই জল খায়, জল খেতে ভাত খেতে বসে সে অনেকটা জল খেয়ে ফেলে। এরপরে আসি যে কেয়ারলেস, যার জন্য কেয়ারলেস হওয়ার জন্য তাকে র্যাক ফিলোজফার বলা হয়, পাগলা দার্শনিক। তো এটা কিন্তু তার ঠিক র্যাক্ট ফিলোজফার, মানে সে কেয়ারলেস হওয়ার জন্যই র্যাক্ট ফিলোজফার হয়েছে। যেমন একটা কথা বলি, তার অনেকগুলো জামা কাপড় আছে, অনেকগুলো জামার কাপড় আছে, কিন্তু সে কি আছে অত নতুনগুলোই পরতে হবে এমন কি, মানে তার ভাবনাটা এরকম, মানে সে একটু অন্যের থেকে আলাদা থাকতে চায়, নতুনগুলোই পরতে হবে এমন কি, সে পুরনোগুলোই পরবে। এই পুরনোগুলো যতক্ষণ না ছিঁড়ে যাচ্ছে বা তার বাড়ির লোক হয়তো বলছে এটা আর পরার কি দরকার আছে, ততক্ষণ পর্যন্ত ওইটা পড়ে যাবে। তো আর যে সব থেকে ভালো, যে আপনার কাছে যখন কোনো পেশেন্ট আসবে বাচ্চা নিয়ে, যদি আপনি সালফারকে করে করতে যান, তাহলে আপনি জিজ্ঞেস করবেন যে বাচ্চাটা তার বইপত্র কেমন গোছায়, বা বাচ্চা না হলে একটু বড় হলো, আমার মতো বুড়ো হলেও সেই একই ব্যাপার, যে বইপত্র কেমন গোছায়। দেখবেন প্রায়ই জানা যাবে, স্যার এটা বলেছেন যে প্রায়ই দেখা যাবে যে বইপত্র তার গোছানো হয় না, এবং আমার নিজেরও হয় না, বোধহয় আমিও সালফার, মানে আমার মনে হয় যে যতক্ষণে আছে ঠিক আছে, থাক না। এর মধ্যে থেকে আরেকটা বলা যায় যে সালফার পেশেন্ট তার কোনো কিছু জিনিস হারায় না, কিন্তু সে খুঁজে পায় না, কোথায় যে রাখলো সে খুঁজে পায় না, মানে হয়তো কোন গাদার তলায় ঢুকে গেছে, কোন 10টা বইয়ের তলায় আর একটা বই ঢুকে গেছে, সে খুঁজে পাচ্ছে না, যদি গুছিয়ে না রাখার জন্য। কিন্তু উল্টো দিক থেকে আরেকটা জিনিস আছে, অনেক সময় তার বইয়ের আলমারি এমন সুন্দরভাবে গোছানো থাকে যে সে হয়তো এই বইগুলোকে আর ধরবে না সহজে, যার জন্য সে ফেলবেও না, সে ওগুলোকে এত সুন্দর করে গুছিয়ে রাখবে যে আপনি যদি তার বইয়ের আলমারিটা দেখেন মনে হবে যে এটা আর্সেনিক, কিন্তু সে আর্সেনিক হওয়ার জন্য সে গোছায়নি, সে গুছিয়েছে ওটাকে ফেলবে না বলে। হয়তো অনেক পুরনো বই, এটার চট করে আমার কাছে দরকার লাগবে না, হয়তো কোনোদিনই 10 বছরের মধ্যে সেটা খোলা হবে না, কিন্তু ওটা ফেলবেও না, ওটা যত্ন করে গুছিয়ে রেখে দেবে। তো এটা হচ্ছে যে ফাস্টিডিয়াসনেস যদি আপনি বলেন সালফারের, তাহলে ওর ফাস্টিডিয়াসনেসটা আসছে এই কারণে যে ও ওটা ফেলবে না। আমি একটা দোকানদারকে জানি, সেই দোকানদারকে আমরা একটা মাস্টারমশাই বলে ডাকতাম, যেহেতু তার বইয়ের দোকান ছিল, ওতে তিনি কিন্তু জীবনেও কোনোদিন মানে মাস্টারমশাই মানে স্কুলে শিক্ষকতা করেননি। তো আমরা সে বই কিনতে যেতাম, এবং ওনার একটা স্টেশনারির দোকান, সঙ্গে বইও বিক্রি করতেন, তার কাছে থাকতো না এমন কোনো জিনিস নেই, অনেক দিনের পুরনো দোকানদার। তো তিনি এখন আর এই পৃথিবীতে নেই। তো আমরা হয়তো গিয়ে একটা সুচ চাইলাম, সুচও তার দোকানে পাওয়া যেত, তখন তো দোকান কম ছিল। তো বলছে আরে দাঁড়াও তাড়াহুড়ো করছে কেন, আছে, পাওয়া যাবে। উনি অনেক খুঁজে পেতে দেখলেন যে হ্যাঁ সুচটা পাওয়া গেল। তো বলছে রাতে কেন আসো, রাতে কি সুচ বিক্রি হয়? তো এখন এই হচ্ছে সালফারের অগোছালো, মানে সে গুছিয়ে রাখার মতো তার মানসিকতা নেই ঠিক বলবো না, ওই যে স্যার বললেন না, সে ততক্ষণে 2 পাতা বই পড়ে নিলে বা অন্য কিছু চিন্তা করলে তার হয়তো সে সেখানে লাভ বেশি বলে মনে করছে, বা এরকম একটা কিছু সে ভাবে। তো এই হচ্ছে সালফার। আর কত কথা বলা যায়। আর একটা কথা হচ্ছে যে সালফার, আমরা সবাই জানি সালফার মিষ্টি খেতে ভালোবাসে, তাই তো? কিন্তু মানে বোরল্যান্ডের যে চিলড্রেন্স টাইপটা যদি আপনারা পড়েন, আমি বইয়ের নামটা খুব বলে দিলাম, মানে বোরল্যান্ডের চিলড্রেন্স টাইপ, সেখানে কিন্তু বলা হচ্ছে যে সালফার কখনো কখনো লবণ খেতেও পছন্দ করে, কিন্তু এটা সত্যিকারের সল্ট ক্রেভিং নয়, বা লবণ প্রিয়তা নয়। ইট ইজ মাচ মোর সামথিং উইথ এ টেস্ট। যেমন ধরুন সে শসা খাচ্ছে, আপনারা বলবেন তো শসা তো লবণ ছাড়া খাওয়া যায় না, ভালো লাগে না, কিন্তু অনেকে তো খেয়ে ফেলবে। কিন্তু সালফারের পেশেন্ট ওটা লবণ মাখিয়ে খাবে। বাদাম খাচ্ছে, লবণ দরকার। চপ খাচ্ছে, লবণ দরকার। বেগুনি খাচ্ছে, লবণ দরকার। ছোলা ভাজা খাচ্ছে, লবণ দরকার। মানে সে একটা টেস্ট বানিয়ে নেওয়ার জন্য ওই লবণটা খায়। আরেক ধরনের শিশু আছে
যাদের পারভার্টেড বা বিকৃত ডিজায়ার, সেটা কেমন? আউট অফ অর্ডিনারি ফুড, আউট অফ অর্ডিনারি ফুড না, সাধারণ খাবার যেটা, যেমন স্যার বললেন যে সাধারণ খাবারটাই তারা সহজপাচ্য খাবার খেতে পছন্দ করে, তেমনি আবার কিছু সালফারের পেশেন্ট আছে, বোরল্যান্ডের কথা, এটা আমি বলছি না, বোরল্যান্ডের কথা আমার কাছে সেইভাবে এখন মনে পড়লো, এখন দেখবো সামনে যদি এরকম পাওয়া যায়। তো বলছে দ্য আনইউজুয়াল ডিশ দ্যাট অ্যাভারেজ চাইল্ড ডিসলাইক, দিস সালফার চাইল্ড উইল ইট উইথ র্যালিশ। তার মানে কি, সে খুব আরাম করে ওইটা খাচ্ছে। যেমন ধরুন একটা বাচ্চার মা আমাকে বললো যে বলছে দেখো কাকু, আমার বাচ্চাটা এই 2 বছরের মতো এখনো বয়স হয়েছে কি হয়নি, এরকম বছর 2 বয়স, বলছে ও এমনি সাধারণ খাবারগুলো খেতে চাচ্ছে না, কিন্তু বড়দের রান্না, যেখানে ওদের ভাষায় এরকম করে বলি আর কি, বলছে শোষাচ্ছে মানে হুসহুস করছে আর কি, তাও কিন্তু ওই ঝাল তরকারিটাই খাবে। তাই বলছে যে দি আনইউজুয়াল ডিশ দ্যাট অ্যাভারেজ চাইল্ড ডিসলাইক the sulfur child, that average child dislike, this sulfur child will eat with relish. তো এখানে আমরা কার্সিনোসিনকে আমাদের মাথায় আসতে পারে, যার জন্যই কার্সিনোসিনকে বলা হয় যত পলিক্রেশ ড্রাগ আছে তাদের একটা ডিপো হচ্ছে কার্সিনোসিন। এই কার্সিনোসিনের মধ্যে এটা পাওয়া যাবে। আমরা সালফার, লাইকোপোডিয়াম, ক্যালকেরিয়া, এটার মধ্যে দেখা যাবে যে অনেক সিমটম তালগোল পাকিয়ে যাবে। তাহলে আমি একটু শর্ট করে ছেড়ে দিই, আমি তারপরে শুনবো অন্য স্যাররা যা বলেন। তাহলে আমরা কি দেখবো? রেডনেস দেখবো। এতক্ষণ রেডনেস নিয়ে অনেক কথা হয়েছে, আমি আর বলি না। রেডনেস দেখবো, তারপরে দেখবো কি, সেটা হচ্ছে ওই ক্লেদ, শরীরের ক্লেদ খেয়ে ফেলে বা গন্ধ শুকতে ভালোবাসে, এটা একটা পেয়ে যাব। আর একটা হচ্ছে যে ড্রিঙ্ক মাচ ডিউরিং ইটিং, মানে জল তো সবাই খাবে, জল ছাড়া তো কেউ বাঁচবে না, কিন্তু খেতে বসে জল খাওয়াটা হচ্ছে সালফারের একটা বৈশিষ্ট্য। আর হচ্ছে যে অলসতা, এই অলসতার ব্যাপারে আমার একটা নিজস্ব অভিজ্ঞতা আছে, যে সালফার পেশেন্ট ঠিক অলস নয়। সালফার পেশেন্ট কিছুটা লাইকোপোডিয়ামের মতো ভরপেট যদি খায়, তাহলে কিন্তু সে তারপরে তার ঘুম আসে, ভাত ঘুম যাকে বলে। অনেকে যেমন বলে ও তো শুলেই ঘুম, মানে শুলে ঘুম মানে কি, ভাত খেয়ে শুলে ঘুম। এবং অন্যান্য সময় সে যদি ইচ্ছা করে, মানে প্রচুর লোককে আমি এরকম দেখেছি, তারা বলছে যে আমি ইচ্ছা করলে আমি একটু ঘুমিয়ে নিতে পারি। তো তাতে কোনো অসুবিধা হয় না, তার একটু মনোসংযোগ করে বা একটু শুলো, একটু ঠিক আছে, একটু গড়িয়ে, যাকে বলে গড়িয়ে নেওয়া, একটু গড়িয়ে নিল মানে একটু একটু সামান্য একটু ঘুমিয়ে নিল, উঠে পড়লো। কিন্তু যদি ভরপেট খায় তাহলে কিন্তু তার মানে একটা খুব ভালো ঘুম এসে যায়। তখন সে, তাকে ডিস্টার্ব করলেও সে, এদিন শফিকুল ইসলাম বলছিলেন যে খুব স্যার যদি এখানে থাকেন, যদি শোনেন, তো এখানে যদি সে খেতে বেশি খেয়ে ফেলে, তাহলে কিন্তু আপনি সালফারের পেশেন্টকে অল্প খেতে দেন, তাকে দিয়ে অনেক কাজ করিয়ে নিতে পারবেন। কিন্তু যদি বেশি খেয়ে ফেলে, তাহলে কিন্তু সে খেতেও ভালোবাসে, বেশি খেয়ে ফেললে তার কিন্তু অলসতাটা প্রচন্ড বেশি এসে যায়। তখন সে আর বেশি মানে কাজকর্ম করতে পারে না, তখন ঘুমটা তার আসে, এবং সেই ঘুমে ডিস্টার্ব করলো সে সত্যি সত্যি রেগে যায়। এই পর্যন্ত বললাম, নমস্কার। এবার পরের স্যারদের কথা শুনবো। ধন্যবাদ। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমরা এই পর্যায়ে যাব আমাদের শ্রদ্ধেয় ডক্টর পার্থপ্রদীপ স্যারের কাছে। স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ধন্যবাদ সঞ্চালক রাইসুল ইসলাম ভাইকে। আর আজকের যিনি বক্তব্য রাখলেন হামিবুদ্দিন স্যারকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর একটা প্রেজেন্টেশন দিয়েছেন, আর খুব মূল্যবান সংযোজন করেছেন আমাদের গিরিধর বিশ্বাস স্যার। খুব দুর্দান্ত মূল্যবান সংযোজন, যাতে অনেকটা একটা যেন ইমেজটা পরিষ্কার হয়ে যায় আর কি। যাই হোক, আমি প্রথমে একটু নোটগুলোকে ক্লিয়ার করে নিয়ে তারপরেতে
স্যার যেমন বলেছেন যে সালফার মানে ফায়ার, বারুদ থেকে সালফার হয়। আসলে মানে বারুদ থেকে না, সালফার দিয়ে বারুদ তৈরি হয়, একটা বারুদের উপকরণ। এটা একটা একটা হচ্ছে কি ওই এভারলাস্টিং বার্নিং, ইন্টেন্স অ্যান্ড প্রলংড, এটা অমরের কাছ থেকে আপনারা শুনেছেন ঠিকই, কিন্তু এই কথাটা হচ্ছে জ্ঞানেন্দ্রনাথ কাঞ্জিলাল, জে এন কাঞ্জিলালের কথা আর কি, যে সালফারের এই র্যাঙ্কটা আমরা পাই। দ্বিমুখী চরিত্র মেডিসিনের, আসলে অনেক মেডিসিনেরই, মনে হয় বেশিরভাগ মেডিসিনেরই এই বাইপোলারিটি থাকে। আমরা যেমন ব্রায়োনিয়া দেখি, কনস্টিপেশন, ব্রায়োনিয়া ডায়রিয়াও আছে। ব্রায়োনিয়া যেরকম মুভমেন্টে অ্যাগ্রাভেশন, কিন্তু মেন্টাল সিমটমসের ক্ষেত্রে সে কিন্তু রেস্টলেস হয়। এরকম ভাবে যদি আমরা খুঁজি তাহলে কিন্তু এই বাইপোলার ক্যারেক্টারটা পাওয়া যায়। আমার ব্যক্তিগতভাবে ধারণা এটা বোধহয় মেডিসিনের প্রাইমারি আর সেকেন্ডারি অ্যাকশন, বা প্রথমে একরকম থাকে, পরে যেরকম ধরুন একটা ওপিয়ামের পেশেন্ট, বা ওপিয়ামটা যদি আমরা প্রুভিং করি তাহলে প্রথমে কি পাবো আর শেষে কি পাবো। হয়তো প্রথমে তো সে ঘুমিয়ে নিল, তারপরে কিন্তু আর ঘুম আসবে না। আবার কোনো ওষুধে জোলাপ টোলাপ দিলে আমরা দেখি যে এরকম, যে একটা ডায়রিয়া হলো, তারপরে কিন্তু আফটার ডায়রিয়া কনস্টিপেশন, বা কনস্টিপেশনের আফটার একটা ডায়রিয়া, এরকম একটা অনেক সময় আমরা দেখতে পাই। একটা আপনি বলেছেন কুল ব্লাডেড অথচ প্লেথরিক, এইটা যেন একটা কন্ট্রাডিকশন করলো, যে প্লেথরিক হলে পারে বা সেখানে যদি রক্ত জমে তাহলেও সেই জায়গাটা কি কুল থাকে, একটু যদি বুঝিয়ে বলেন তাহলে ঠিক আছে। এইটা ফিজিক্যাল মেকআপের কথা বলতে গিয়ে আপনি বলেছেন সাফারিং টু এপিগ্যাস্ট্রিয়াম, আসলে ওই জায়গাটা মনে হয় স্টমাকের রিজন, স্টমাক। আপনি একটা খুব সুন্দর সংযোজন করেছেন, মরফিস বা পলিমরফো আর ওই মেডোমরফো, এইটা খুব একটা সংযোজন, এবং আলাদা আলাদা ভাবে এটা আপনি সংযোজন করেছেন। স্যার কাইন্ডলি যদি সোর্সটা বলেন, কোথা থেকে এটা পেলেন, তবে এটা একটা খুব মূল্যবান সংযোজন, অন্তত আমরা শিখলাম আর কি, আমি তো শিখলাম এটা। আপনি বলেছেন যে বয়স কম হলে তখন সেলফিশটা যেন ঠিক বোঝা যায় না, কিন্তু বয়স যখন হয় তখন তার সেলফিশটা বোঝা যায়। কথাটা একটু বোধহয় আমার বুঝতেই ভুল হয়েছে নাকি, মানে ওরা ভেরি বিগিনেই কিন্তু সেলফিশ থাকে। আপনি বলেছেন এরা প্রতিবাদ করতে চায় না, কিন্তু এর একটু ব্যাখ্যাটা দিলে পারে ভালো হয়, সে প্রতিবাদ করতে চায় না কেন? হ্যাঁ, এইটা একটু কাইন্ডলি একটু ব্যাখ্যা করবেন। তারপরে বলেছেন একা একা থাকতে চায় না, চায়, একা একা থাকতে চায়, কিন্তু একাই বা সে থাকতে চায় কেন? আর সে যে পরে অ্যান্টি সোশ্যাল হয়, এর পিছনে কি ব্যাকগ্রাউন্ড আছে যে সে অ্যান্টি সোশ্যাল হয়ে যাচ্ছে? ক্রোফুলাস ডায়াথিসিস, এটা অনেকে শরিক নেচার বলেছেন, কিন্তু এটা যদি আমরা মাইজমেটিক অ্যানালিসিস করি এটা বোধহয় এককভাবে সোরা করতে পারে না, এটা সোরার সাথে একটা সিফিলিস মায়োজমে যুক্ত হয়ে এই স্ক্রোফুলাসটা তৈরি করে, তো আমার সেই রকম জানা আছে। এককভাবে বোধহয় সোরাটা করতে পারে না। আর এখানে মায়োজম নিয়ে যারা এই সমস্ত স্যারেরা রয়েছেন তারা একটু কাইন্ডলি ব্যাখ্যাটা দেবেন। হুম হুম, ঠিক জি আছে, স্যার। খুব ভালো হয়েছে। আর স্যার একটু বলি, আপনি যেটা একটা ওই আইনস্টাইন, লিঙ্কন বা হেনিম্যানের যে কথাগুলো বলেছেন, কাইন্ডলি একটু এখানে একটু সোর্সটা বলবেন। এটাও একটা কিন্তু আপনার খুব একটা দারুণ সংযোজন, যে আইনস্টাইনের এই জায়গাটা, আসলে কি আইনস্টাইন সালফারের পেশেন্ট ছিলেন, কি লিঙ্কন, কি আমাদের হেনিম্যান? যাই হোক, এরপর একটু বলি, আর একটু বলি, আমাদের গিরিধর বিশ্বাস স্যার তো খুব সুন্দর বলেছেন, কিন্তু একটু জায়গা কোনো কোনো জায়গায় একটু বুঝে নেওয়ার আছে আর কি। আচ্ছা স্যার যেমন বললেন, এবং সালফারের এটা খুব একটা কিন্তু কি পয়েন্টও বটে, ওই যে ড্রিঙ্ক মাছ
ডিউরিং ইটিং, এইটা সে করে কেন? সে অন্য সময়ে তো জল না খেলে সে খাবার সময় বেশি জল খায় কেন? আর ওই যে র্যাগেড ফিলোজফার, ওই পাগলা দার্শনিক স্যার এই ভাষাতেই বলেছেন যে সে যতক্ষণ না জামাটা ছিঁড়ে যাচ্ছে বা একটা রংচটা জামা, তার নতুন জামা থাকতেও সে পরে না। তা এইটা তো আমাদের মোডাস অপারেন্ডিটা বার করতে হবে যে সেটা করে কেন। এখন এইটাকে তো আমরা বলতে পারি তার কৃপণতার জন্য সে করতে পারে, আবার সে ওই যে কি বলবো, ও যে একটা লজিক দিয়েও সে বোঝাতে পারে, অথবা যেখানে র্যাগেড ফিলোজফার হবে সেখানে কিন্তু তার চরিত্রটাই ওই রকম হয়। এটা খুব সুন্দর সংযোজন, এটা সালফারের পেশেন্টের মধ্যে দারুণ পাওয়া যায়। স্যার খুব সংযোজন করে, খুব সুন্দর। গিরিধর বিশ্বাস স্যার জিনিসপত্র খুঁজে পায় না কিন্তু হারায় না, এটা একটা দারুণ সংযোজন। আর আমরা অনেক সময়তে আমরা রুগীদের কাছ থেকে এই লবণ খাওয়ার এই ঝোঁকগুলো, কিন্তু এই যে টেস্টটাকে বানিয়ে নেওয়ার জন্য লবণ খায়, আসলে ওই যেমন স্যার উদাহরণ দিলেন কতগুলো, ওই বাদাম খাওয়া, শশা খাওয়া, সে হয়তো আহ, লবণটাকে পছন্দ করে না, কিন্তু ওই খাবারটা লবণ দিয়ে খেলে বেশি লাগবে, ভালো লাগবে, আরো ভালো লাগবে, সেই জন্য সে লবণ খায় এইটা। আর স্যারের কাছে আর কি আমার এক্সপেকটেশন, হামিউদ্দিন স্যারের কাছে তো আরো বেশি করে, অন্যান্য স্যারেদের কাছেও আমি এইটা আমি বারবার বলি যে একটা জার্নি, জার্নি অফ মেডিসিন, এখানে সালফারেরও একটা জার্নি থাকবে। তো আমরা তার ফ্যামিলি হিস্ট্রিতে কিরকম পাবো, তার জেস্টেশন পিরিয়ডে কিরকম পাবো, তার পাস্ট হিস্ট্রিতে কিরকম পাবো, যে সে যেন আগে থাকতেই যেন অনেক কিছু সে লক্ষ্য নিয়ে জন্মাচ্ছে। আর একটা সিমটমস সেটা যে তৈরি হচ্ছে, কেমন করে তৈরি হচ্ছে, আর আমরা চিনে নিতে চাইবো পার্সোনালিটি অফ ড্রাগ। মানে সোজা কথা, আমরা একটা যেন ছবিটাকে পাই আর কি, সম্ভব হলে। আসলে এইগুলো একটা খুব কঠিন জায়গা, এই যে ছবি পাওয়া, এইটা তো একদিনও হয় না, একটা অভিজ্ঞতা নিরীক্ষে বিভিন্ন ভাবে এইগুলো অবজারভেশনও অনেক বড়, মানে যখন বয়স হবে আরো বেশি প্র্যাকটিস করে করে মনে হয় এটা হয়, আমার তো তাই মনে হয় আর কি। এখন আমরা সব মেডিসিনই চিনতে পারি না। স্যার যথার্থই বলেছেন, কেন্টের কথা বলেছেন যে নতুন চিকিৎসক এবং অনেক সময় পুরনো চিকিৎসক সালফারে খুব মিস ইউজ করে। আসলে তাই, ওই যে স্যার বলেছেন এবং গিরিধর বিশ্বাস স্যারও তার রিপিটেশন করেছেন, রেপার্টারির এমন কোনো পৃষ্ঠা নাই যেখানে সালফার নেই, বা অনেক রুব্রিকের মধ্যে আমরা দেখি, কিন্তু আসলে রেপার্টারি থেকে তো বুঝলে হবে না, বুঝতে হবে মেটেরিয়া মেডিকা থেকে, এবং রিয়েলাইজেশন করতে হবে। কারণ রেপার্টারি তো এক একটা লক্ষণের কতকগুলো ওষুধ আছে, কিন্তু মেটেরিয়া মেডিকাতে আবার সেই ভাষাটায় আমরা তখন বুঝবো আর কি কোনটা কার মতন। হুম। হ্যাঁ, স্যার যেমন বলেছেন যে সে কিন্তু গন্ধটা সে ওই যে যেমন ফিল দিয়ে জিনিস সে খেয়ে ফেলে, সে নিজের গন্ধটাকে সে গন্ধ ভাবে না, সে মনে করুন বাতকর্ম করলো, বাতকর্ম করে সে হাসবে, কিন্তু তার কাছে যদি অন্য কেউ বাতকর্ম করে তখন সে কিন্তু তা খুব বিরক্ত প্রকাশ করবে এবং তাকে সেই জায়গা থেকে সরিয়ে দেবে, হয়তো অপমানও করে ফেলবে। এইরকম একটা সালফারের নেচার আছে, সে নিজের বেলায় একরকম আর অপরের বেলায় একরকম। নিজে নোংরা ড্রেস পরে থাকবে, তার বেলায় কিছু হবে না, কিন্তু অন্য কেউ একটু নোংরা ড্রেস পরে থাকলে পারে সে তার সমালোচনা করবে। এটাও সালফারের আরো সিমটমস। ধন্যবাদ স্যার, খুব সুন্দর আপনি বলেছেন, সঞ্চালনা তো খুব ভালো হয়েছে। আর স্পেশালি আমি খুব ধন্যবাদ জানাবো আমাদের গিরিধর বিশ্বাস স্যারকে। স্যার কিন্তু স্যারের অনেক অভিজ্ঞতা, তো খুব সুন্দর বলেছেন। ঠিক আছে, আজকে যারা শুনলেন হোমিও দর্পণের সকলকে, শ্রদ্ধেয় সকল স্যারকে
এবং আজকে প্রেজেন্টেশন করলেন আবারও একবার হামিদুদ্দিন স্যারকে এবং সঞ্চালক রাইসুল ভাইকে। সকলকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতন বক্তব্য শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আহ, আপনি অনেক সুন্দর বিষয় সংযোজন করলেন। তো আমি হামিমুদ্দিন স্যারের নিশ্চয়ই শুনেন। আশা করি আজকে যেহেতু আমাদের টাইম অলরেডি অনেক চলে গেছে, আমাদের প্রশ্নোত্তর পর্ব আছে। আমরা পরবর্তী যে আমাদের সালফা নিয়ে কথা হবে সেই জায়গাটুকু থেকে আমাদের স্যারে এই জায়গাগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করবেন, এটাই আমরা প্রত্যাশা করি। তো সেই প্রত্যাশা রেখে আমি আমাদের সর্বশেষ ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যারের কাছে যেতে চাই। তারপর আমাদের অজয় স্যার কথা বলবেন। এটা আমাদের ক্লাস শেষ হয়ে গেলে আমাদের অমরনাথ স্যার শেষ করে ফেলবেন। করলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। পরবর্তীতে যদি কারো কোনো প্রশ্ন থাকে তার আগে আমাদের অজয় স্যার আমাদের প্রোগ্রাম নিয়ে যে ৩০০তম রজনীতে যে আমাদের সাংস্কৃতিক সন্ধ্যা হবে সেটা নিয়ে আমি অজয় স্যারকে আমি অনুরোধ জানাবো যে আপনি প্রিপারেশন থাকেন, যে আপনি তারপরে আমি আপনাকে বলছি, যে অনুষ্ঠান সম্পর্কে কিছু বলার জন্য। তো আমি এই পর্যায়ে আমি আরেকটা কথা বলতে চাই, আমরা আসলে কেউ প্রশ্ন করতে চায় না। এটার আসলে কেন এটা আমি আসলে জানি না। তো কোশ্চেনের যে প্যাটার্নটা আমি চাইবো যে আমার অন্তত যেদিন আমি হোস্টিং এ থাকি সকলের কাছে অনুরোধ স্বরূপ আমি কথাটা বলছি যে আপনারা মেসেজ করে লিখে দিবেন। লিখে দিলে আমি এগুলো আমি যে আলোচক আছেন বা বিজ্ঞজনরা ওনাদের কাছে আমি আপনাদের মেসেজটুকু ওনারা আপনাদের সেই মেসেজের প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। আমরা চাই না যে আমরা আমরা কথা বলে আসলে জিনিসটাকে হজবরল আমরা করি। তাই আমাদের কাছে অনুরোধ থাকবে, আবারও বলছি অনুরোধ থাকবে যে আপনারা মেসেজে আপনারা অবশ্যই লিখে ফেলবেন আপনাদের কি কোশ্চেন কি কোয়ারি আছে সেগুলো লিখবেন। আমি অবশ্যই এগুলো জানানোর চেষ্টা করব আমাদের বিজ্ঞজনদের কাছে অথবা আমাদের আলোচকদের যারা আলোচনায় আসেন ওনাদের কাছে। তো আপনারা কাইন্ডলি লিখে ফেলুন যদি কারো কোনো প্রশ্ন থাকে। এই ফাঁকে আমি আমাদের শ্রদ্ধেয় ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যারকে আমি অনুরোধ করব, স্যার আজকে ক্লাস নিয়ে যদি আপনি কিছু বলেন। ধন্যবাদ ডাক্তার রাইসুল ইসমাইল স্যারকে, এবং অনেক ধন্যবাদ জানাই আমাদের হামিমুদ্দিন স্যারকে। কাকে ধন্যবাদ না জানিয়ে পারছি না। মানে হামিমুদ্দিন স্যার যেমন বলেছে তেমনি গিরিধর বিশ্বাস, তেমন আমাদের পার্থ স্যার, কেউ কম যায় না। মানে প্রত্যেকেই ফাঁকগুলো ঠিক ভরাট করে করে এগিয়ে চলেছে। হ্যাঁ, এইরকম যদি আমরা পরস্পরের মধ্যে যদি এরকম আদান প্রদান যদি করি খুবই সুন্দর হবে। নতুন করে কিছু সংযোজন করার নেই, কারণ ঘটনা হচ্ছে যে এখনো তো সালফার কমপ্লিট হয়নি আমাদের। এবং এইখানে সালফারের যে চরিত্রটা যেটা এখানে তুলে ধরা হয়েছে, যেটা এই এই চরিত্রটা কিন্তু আমরা দুটো দিক আছে। একটা দিক হচ্ছে যেটা হেমন্তী স্যার খুব সুন্দর বলছেন, বর্তমান যুগে পাওয়া যায় না আবার পাওয়া যায়, দুটোই সত্যি। তো ব্যাপারটা হচ্ছে কি যে মানুষ তো এখন অভ্যাসগতভাবে অনেকটা ম্যাচিওর হওয়ার জন্য তাদের ড্রেস বা তাদের বাড়িঘর খুব অপ্রতুলতার জন্য কিছুটা অপ্রতুলতাও বলে খোলামেলা সেই রকম বাড়ি ঘর তো আজকাল আর অতটা হয় না। ছোট ছোট একটা কুটুরিতে থাকে কি দুটো কুটুরি কোনো রকমে থাকে। তো সেখানে গুছিয়ে না রাখলে পরে বড়ই অসুবিধা হয়। এবং সেই ক্ষেত্রে সালপারের পেছনে রাজত্ব করবে এমন তো সুযোগটা তার থাকে না, কারণ পরিবারে তারও অনেক লোক থাকে। উনি না করলে অন্যরা করে ফেলে, তাকে গালাগালি করলো, এই নোংরা অমুক তমুক হাবি যাবি বললো, কিন্তু বললো কাজটা করে রাখে অন্য লোক। ওই জন্য কোন পরিবেশ থেকে এই সিমটমটা তৈরি হচ্ছে এটা অনেক সময় বার করা খুব মুশকিল হয়ে যায়। বিশেষ করে এই সালফারের ক্ষেত্রেই বলছি, এখানে বার করা খুব মুশকিল হয়ে যায়। কিন্তু কতগুলো জিনিস যেমন সালফারের ক্ষেত্রে, যেমন এই যে বলো ফার্স্ট গ্রেড বার্নিং এর কথা, ফার্স্ট র্যাঙ্কের বার্নিং এর কথা যেটা বললো, এটা সত্যি সত্যি এটা হচ্ছে জেন কাঞ্জিলালের শিক্ষা। এবং আমার লাইফের একটা কি বলবো হোঁচট খাওয়া। আমার লাইফে আমি এইখানেই হোঁচটটা খেয়েছিলাম।
ওষুধটা খাওয়ার পরেই আমার কিন্তু চেতনা একদম ঘা মারে। তা তখন পর্যন্ত সালফার দেওয়া তো মাস্টার ছিলাম। সালফার যে কত পেশেন্টকে দিয়েছি এবং মনে হতো যেন সালফার দিলে সবই সেরে যাবে। আসলে ব্যাপারটা হচ্ছে যে একজন পণ্ডিত আর একজন মূর্খের সালফার প্রেসক্রিপশনের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই, দুজনেই ফ্রিকোয়েন্টলি দেয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ফ্রিকোয়েন্টলি দেয় বটে, কিন্তু কাজের ক্ষেত্রে গন্ডগোল হয়ে যায়। যেমন আমি প্রথম যখন ধাক্কাটা আমি প্রথম খেতে শুরু করি, যে পেশেন্ট গুলোকে আমি সারিয়েছিলাম সালফার দিয়ে, সেই পেশেন্ট গুলো কিন্তু পরবর্তীকালে ফেরত আসতে শুরু করে এবং সেই সিমটম নিয়ে অথবা অন্য কিছু নিয়ে। তো তখন আমার একটা ভেতরে ভেতরে চৈতন্য হলো, তাই এগুলো আমি যে সারালাম যদি কয়েক মাস পরে ফিরে আসি, তাহলে এই যে শর্ট প্যালিয়েশন হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে লং প্যালিয়েশন হয়েছে, আসলে তখন ফলো আপ গুলোকে বোঝার মতন সামর্থ্য ছিল না বা সাধ্যও ছিল না। ওই কখনো ক্যাজুয়ালি একটু আধটু বুঝতাম, এই পর্যন্ত সবে তো পাশ করে বেরিয়েছি, কত আটটুকু জ্ঞান। তার ফলে ব্যাপার হচ্ছে কি, যে এই উম, আমাদের হোমিওপ্যাথিক মানে কি আহ, দর্শনের জ্ঞানটা যদি আমাদের যদি কম হয়, তখন কিন্তু আমরা কিন্তু এই জিনিসগুলোকে ঠিক অ্যাকুমুলেশন করতে পারি না, সাজাতে পারি না। সাজাতে পারি না, এই জন্যই একটা আমাদের অসুবিধা। এই যে আমাদের শুধু মানে এই হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার ক্ষেত্রে না, জীবন দর্শনের ক্ষেত্রে, ওই যে ঘাতে প্রতিঘাতে যখন আমরা লজিক্যালি যখন সেটাকে মানে কি কম্ব্যাট করতে পারি না, তখনই কিন্তু আমাদের মনের মধ্যে আমাদের কিন্তু একটা অগোছলা ভাব এসে পড়ে, অলরেডি এসে পড়ে, কারণ কম্ব্যাট করতে পারছি না, তার সঙ্গে আমরা ঠিক মিল দিতে পারছি না, বা তাল দিতে পারছি না। এই যে ব্যাপার হচ্ছে কি, প্রতিনিয়তই তো আমরা পারিবারিক সামাজিক সম্পর্কের আদান প্রদান করছি, সোজা কথা অ্যাকশন রিয়াকশন হচ্ছে। সেই অ্যাকশন রিয়াকশনের মধ্যে কোন জায়গাগুলো আমাদের কিন্তু ঘাটতি থেকে যাচ্ছে, সেই ঘাটতিগুলি তো আমাদের চিহ্নিত করে যে তোমার এইটা হচ্ছে বিচ্যুতি বা ডেভিয়েশন। ফলে ব্যাপার হচ্ছে কি, যে এই জায়গাগুলো যদি আমরা একটু পরিবারের সম্পর্কগুলোকে যদি একটু খুব ভালো করে দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কিরকম। অনেক সময় যে ওই রকম অগোছলেই থাকবে এমন কথাটা নয়, কিন্তু দেখা যাচ্ছে যে পরিবারের মধ্যে অনেক টিপটাপ, অনেকেই আছে ধরুন খুব টিপটাপ আছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর ফাস্টিডিয়াস, এই বাতিক, এটা এক ধরনের বাতিকের মধ্যে পড়ছে। তার ফলে ব্যাপার হচ্ছে এই দুটোর মধ্যে পার্থক্য করা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। এবং সালফারের ক্ষেত্রে এই যে ফাস্টিডিয়াসনেস, এটা কতটা বাতিকের মধ্যে যাচ্ছে সেটা একটু ভাববার বিষয় আছে। সেটা কতটা গভীর আছে, তার র্যাঙ্কটা কতটা, এইটা কিন্তু আমরা একটু ভাবতে হবে। নিশ্চয়ই আমরা এটা আর্সেনিকের সঙ্গে এক র্যাঙ্কে ফেলবো না, আর্সেনিকের সঙ্গে এক র্যাঙ্কে ফেলবো না, বা কার্সিনোসিনের সঙ্গে এক র্যাঙ্কে ফেলবো না। এই জায়গাগুলো ভাবতে হবে। আর একটা কথা উঠেছে, কার্সিনোসিনের মধ্যে অনেক ওষুধ আছে সত্যি করেই। কার্সিনোসিন এখন আমি আলোচনা করতে পারিনি, কারণ কার্সিনোসিনটা আমি এখনো কমপ্লিট করতে পারিনি ফেসবুকে। ব্যাপার হচ্ছে কি, কার্সিনোসিন এমন একটা ড্রাগ, যে কার্সিনোসিনের মধ্যে দেখা যাবে যে এই পলিকেস ড্রাগ, অনেকগুলো পলিকেস ড্রাগের মূল্যবান কিছু সিমটম ওখানে ঢুকে বসে আছে, কিন্তু সকলেই ইনকমপ্লিট ভাবে, কোনো ড্রাগ কিন্তু কমপ্লিটলি কিন্তু ইন্ডিকেট করছে না, কিন্তু এই কয়েকটা করে সিমটম ঢুকে বসে আছে। এই যে কয়েকটা করে ঢুকে বসে আছে, তার সঙ্গে আর কয়েকটা জুড়ে দিলে পরে সেই ওষুধটা হয়ে যাবে। ওই জন্য তখন হয় কি, এই কমপ্লিমেন্টারি যে দিতে, কমপ্লিমেন্টারি দেওয়ার একটা সুযোগ আমাদের এসে যাবে, মানে আমরা বুঝতে পারবো কিভাবে কমপ্লিমেন্টারি দিতে হয়। এই জায়গাগুলো কিন্তু আমাদের একটু শিক্ষণীয় জায়গা আছে, এটা ধীরে ধীরে আসবে, এটা একদিনে সম্ভব নয়। আজকে সালফার নিয়ে যেটা আলোচনা করলেন হামিমুদ্দিন, খুব সুন্দর আলোচনা করেছেন এবং কতগুলো প্রশ্নও তুলে দিয়েছেন, কারণ আমাদের চিন্তার জগতে একটু নাড়া অবশ্যই দিয়েছে, পার্থকে একা নাড়া দেয়নি, আমাকেও যথেষ্ট নাড়া দিয়েছে। পার্থ কিন্তু অনেক অভিজ্ঞ চিকিৎসক। পার্থ কিন্তু অনেক অভিজ্ঞ চিকিৎসক। ফলে ব্যাপার হচ্ছে যে এইটা খোলামেলা একটা আলোচনা হলে সুবিধার কথা, যে আমরা সবাই একটু শিখতে পারি। হুম তার ফলে ধন্যবাদ হামিম স্যারকে। আমাদের এই আর্জি বা আমাদের এই আবেদন আহ, মান্যতা দিয়ে যদি একটু বুঝিয়ে দেন আমাদের, তাহলে আমরা খুব উপকৃত হব। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আহ, পার্থ স্যার কাছে রিকোয়েস্ট যে স্যার আমিন স্যারের প্রশ্নগুলো সম্ভবত ক্যাচ করতে, বা উনি চাচ্ছিলেন যে আপনি যদি কাইন্ডলি একটু সময় করে যদি প্রশ্নগুলো একটু একসাথে করে দিতেন, তাহলে ওনার জন্য সুবিধা হতো। এটাই উনি মেসেজে আমি লিখেছিলেন। আমি 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 মাপ চাইছি, এই জন্যে এই কৌশলটা আমার ঠিক রপ্ত নেই।
এই যে মেসেজ করে লেখা দেওয়ার জন্য। আচ্ছা, এখন শিখিয়ে হ্যাঁ, দিচ্ছি স্যার আপনি হ্যাঁ, স্যার স্যার আমি একটু তিনটে ডট স্যারের এই সাথে তিনটে হ্যাঁ, এই হ্যাঁ, এই তিন- তিনটে অমর তো আমাকে আজকে শেখানোর কথা এটা। তিনটে ডট লিখ ইন আচ্ছা, কল তিনটে মেসেজ। ডটে আমি ক্লিক করলাম, তাই তো? দেখ প্রথমে বাঁ আচ্ছা, দিকে হলো। ইন কল মেসেজেস বাঁ আছে, দিকে, ইন হ্যাঁ, কল মেসেজেস। হ্যাঁ, ইন কল মেসেজ হ্যাঁ আর ওই কথা রিপোর্ট প্রবলেম, দরকার নাই, ইন শেয়ার স্ক্রিন। হ্যাঁ, কল মেসেজটা ইন কল মেসেজে ক্লিক করব। ক্লিক কর, করার পর ইন থেকে কল মেসেজে, সেন্ড মেসেজ এসে আচ্ছা। গেছে, তুই লেখ। এইবার ইন কল মেসেজ, এইবার ওইখানে কি করব? ইউ এন্ড অমরনাথ এখানে একটা ওই উঠেছে, ওই একটা পি আর একটা এ গোলের মধ্যে, আর ওই না লেখা ওই সেন্ড মেসেজের একটা আছে নিচে, না? সেন্ড মেসেজটাই তুই লেখ, তো চলে আসবে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এইবার আমি এটা শিখলাম, কিন্তু এক্ষুনি আমি এত কিছু করতে পারবো না। তাহলে একটু তন্ময় বা আচ্ছা, রাইসুল এটা ভাই যদি একটু, হ্যাঁ, হ্যাঁ, স্যার ইচ্ছে করলে হ্যাঁ, আমি বলি, আপনি একটা কাজ করেন, আমার হোয়াটসঅ্যাপে আপনি মেসেজগুলো লিখে পাঠাইতেন, না না কোশ্চেন স্যার গুলো। পরে এখন অত ওইরকম ভাবে এত তাড়াতাড়ি আমি খুব ভালো অভ্যস্ত নই আর কি। এটা স্যার, ভালো আপনি স্কিল আছে। আমি সবে এইটা সেন্ড আমি চেষ্টা মেসেজটা পেলাম এতদিন পরে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, যতটা আচ্ছা, সম্ভব হয় আর কি। হামিম স্যার কি একই উত্তরগুলো দিতে যাচ্ছেন? তুই আমাকে ধন্যবাদ দে, আমি তোকে আজকে শিখিয়ে দিলাম, হ্যাঁ, ধন্যবাদ হ্যাঁ, দিবি না? একদম, একদম, না, না, অবশ্যই। আর তুই তো গুরু হয়েই আছিস, বস। তোকে শেখাবো বলেছিলাম না আমি। আরে হ্যাঁ, হ্যাঁ, আমিও পারতাম না, আমাকে কে বলে সাগর বোধহয় শিখেছে বলে। আমি আসলে এইভাবে আসলে আসলে কোনো কোনো জিনিস শিখে নিতে হয়, আর কিছু কিছু বিষয় থাকে সেগুলো প্রকৃতি শিখিয়ে দেয়। যেমন যেমন ধর সাগর পায়খানা পেয়েছে, সেটা কারুর কাছে সাগর শিখে নিতে হয় না, এইরকম সাগর ব্যাপার আর কি। এই এই ব্যাপারে সাগর আমার মাস্টার, বুঝলি তো, আমাকে হ্যাঁ, শিখিয়ে শিখিয়ে মানুষ করে দিয়েছে। স্যার উল্টো পাল্টা যা করতাম না, আরে সে আর বলে লাভ নেই। মানে তাহলে খুব ভালো স্টুডেন্ট তৈরি করেছে, এটা বলা যায়। কারণ যখন স্টুডেন্ট যখন শেখাতে পারে, স্টুডেন্ট যখন শিক্ষক হয় আর কি, তখন সেই স্যারেরও খুব কিন্তু গর্বে বুকটা ফুলে ওঠে। যাই হোক, একদম এক্ষুনি এত কিছু পারবো না, আজ আজ এইটুকু শিখলাম। ধন্যবাদ আমার আজকের আবার এই এই শিক্ষা গুরু আর কি, অমরকে। ঠিক আছে। ওকে। তাহলে কোশ্চেন তো গুলো সাগর, তাহলে সাগর আবার তো সেই গ্র্যান্ডফাদার হয়ে যাবে। হতে পারে, মানে এটা জাদু অমর হলে ওই বাপের জায়গায় গেল, আর ওই সাগর আবার ঠাকুরদার জায়গায় গেল আর কি। করে ডাকবি, দাদু করে ডাকবি, সাগর দাদু। সাগর তো বড় না, ঠিক আছে, ঠিক আছে, জায়গাটা হ্যাঁ বেশ তুই কথা হলো। ওকে, তাহলে তাহলে স্যার প্রশ্নগুলো আজকের মতো জি স্যার। প্রশ্নগুলো বল, একটা একটা করে বল, হামিদ স্যার উত্তর দেবেন বলেছেন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, প্রশ্নগুলো মানে যেটা, তো ওটা তো বড় কথা, যেটা আমি অলরেডি বললাম আর কি, ওই যে একটা জার্নির কথা, যেটা হচ্ছে ওই ফ্যামিলি হিস্ট্রি, জেস্টেশন পিরিয়ড এবং পাস্ট হিস্ট্রি ওখান থেকে, আর ওই সিমটমস গুলো কিভাবে ডেভেলপমেন্ট করছে। আর সব সময় তো একটা পার্সোনালিটি, ড্রাগ বা মেডিসিনের একটা পার্সোনালিটি থাকে তো, যেটা থেকে বোঝা যায়। আর হচ্ছে একটা, যে একটা পোর্ট্রেট তৈরি করা যায়, একটা যেন আমরা দেখলি একযোগে বুঝে যেতে পারি, যেন সালফারের ছবিটা একদম ভেসে যায় আর কি, মানে ইজি করে দেবো। আর ওই গিরিধর বিশ্বাস স্যারের যেমন ওই ড্রিঙ্ক মাছ ডিউরিং ইটিং, ওই জায়গাটা, আর ওই যে পাগলা দার্শনিক, যেটা উনি বললেন আর কি, যে জামাটা নতুন জামা রয়েছে, কিন্তু এই জামাটা যেটা কলার ছিঁড়ে গেছে কি বা একটু রং চটে গেছে, সেটা পরা উচিত নয়। আর সেটাই সে যতক্ষণ না সে ছিঁড়ে একদম ফেলে দেওয়ার উপযুক্ত হচ্ছে, ততক্ষণ সে পরে। আসলে এইটা আবার তার এটা ওই ধাতুগত বৈশিষ্ট্য, কিংবা সেটা সে পয়সা বাঁচাবার জন্য না দারিদ্রতার জন্য, এটা মোডাস অপারেন্ডি, এটা আমার মনে হয়েছে। এটা একটু আমি বুঝে নি, এই এই জায়গাটা তো বলেছি। আর হ্যাঁ, ওটা তো বারুদেশ, তো ওগুলো তো কোনো কোশ্চেন না। আর দ্বিমুখী চরিত্র, ওটাও তো এরকম ব্যাপার। হ্যাঁ, ওই প্লেথরিক পেশেন্টের কুল ব্লাডেড কিন্তু প্লেথরিক, এই জায়গাটা বুঝতে চেয়েছি। আর ওই ফিজিক্যাল মেকআপের যেমন এক্সোমর্ফ, পলিমর্ফ আর মেডোমর্ফের যে ওই সোর্সটাকে জানতে চেয়েছি। এটা একটা স্যার ভালো সংযোজন বটে, এবং এইটাকে আর একটু বুঝে নিতে হবে আমাদের।
আর ওই বয়স হলে সেলফিশ হয়, ওটাকে আমি বলেছি ওটা একটা কন্ট্রাডিকশন করছে। আমার মনে হচ্ছে যে ওটা যে সেলফিশ, সে বাচ্চাদেরও যদি আমরা চিনে নিতে পারি, আমরা বাচ্চাদেরও মধ্যে কিন্তু যথেষ্ট সেলফিশনেস আমরা দেখে থাকি আর কি। এটা আমাদের অবজারভেশনের উপরও অনেকটা, এবং তার মা বাবার কাছে কোয়ারিজ করলে পারে, কোশ্চেনের একটা গুরুত্ব দিয়ে এগুলো বুঝলে পারে আমরা কিন্তু দেখতে পাই যে বাচ্চাদের মধ্যেও যথেষ্ট সেলফিশ বাচ্চা দেখা যায়। যে বয়স হলেই সেলফিশ হয় তা না। আর একটা স্যার স্যার আমি বলেছেন। স্যার এগুলো নিয়ে হ্যাঁ একটু হ্যাঁ, বলি স্যার, এগুলো নিয়ে একটু বলি। স্যার আচ্ছা অনেক কোশ্চেন তো অনেক স্যার, আমরা এগুলো সব বলে যাব। আচ্ছা, আচ্ছা আচ্ছা তো আচ্ছা। স্যার ওই আপনি যে সোর্স জানতে চেয়েছেন, আমি যে একটোমরফ, মেজোমরফ, পলিমরফ, হ্যাঁ হ্যাঁ এটার হ্যাঁ যে হ্যাঁ সোর্সটা হ্যাঁ। হচ্ছে স্যার হোমিওপ্যাথিক সাইকোলজি, ডক্টর ফিলিপ বেইলি, ওনার হোমিওপ্যাথিক সাইকোলজি বইয়ের মধ্যে মানে এইভাবে করেই উনি বলেছেন স্যার। এবং ওই এই এটা রাইটারটা। ফিলিপ বেইলি, ডক্টর ফিলিপ বেইলি, ও ফিলিক্স বেলি, আচ্ছা আচ্ছা। ঠিক হোমিওপ্যাথিক আছে। সাইকোলজি। আর এই এই যে পলিমরফ, একটোমরফ, মেজোমরফ, এগুলোর ক্যারেক্টারিস্টিক্স এবং যে ফিজিক্যাল গঠন কেমন হবে, এটা আমরা যদি গুগলে সার্চ দিই তাহলেও এই একটোমরফ বা লিখে সার্চ দিলেও এটা ক্যারেক্টারিস্টিক্স কি হবে এটা গুগলে স্যার পাওয়া যায়। এবং এটা সাইকোলজিস্ট যারা, তারা মানে মানুষের বডিকে অ্যানালাইসিস করে এভাবে করে এই টার্মগুলো ইউজ করেছেন। ফিলিপ বেইলি সালফারের ক্যারেক্টারিস্টিক্স মানে বর্ণনা করতে গিয়ে উনি এই টার্মগুলো ইউজ করেছেন। থ্যাংক ইউ স্যার, খুব ভালো পেলাম। হ্যাঁ আর স্যার ওই আচ্ছা। যে আরেকটি বিষয় বলেছিলাম যে এরা, আমি স্যার আসলে ওই সেলফিশ বয়স হলে হয়ে গেলে সেলফিশ হয়, এটা এইভাবে না বলে মনে হয় স্যার, আমি বলেছিলাম যে এরা একটু ইন্ডিভিজুয়ালিস্টিক হয়ে যায়, এককেন্দ্রিক, আত্মকেন্দ্রিক হয়ে যায়। আত্মকেন্দ্রিক আর সেলফিশ, বিষয়টা আত্মকেন্দ্রিক মানে সে একা থাকতে চায় আর কি স্যার। যে বিষয়টা বলেছি যে একটু ইন্ডিভিজুয়ালিস্টিক, সে একটু একা থাকতে চায়, এই বৈশিষ্ট্যটাও তার মধ্যে দেখা যায়। আবার দেখা যায় যে সে খুব গল্প গুজব করে, সে যদি দাদা হয় তাহলে তার নাতি নাতনিদের সাথে এত সুন্দর সুন্দর গল্পের ঝুলি তার মধ্যে থাকে। সালফার এমনিতেই গল্প বলা খুবই পছন্দ করে, অনেক গল্প, সুন্দর সুন্দর গল্প তাদের মধ্যে থাকে। যারা এরকম খুব সুন্দর সুন্দর গল্প দিয়ে সবসময় মাতিয়ে রাখে, এই একটা ক্যারেক্টারিস্টিক সালফারের মধ্যে খুব ভালোভাবে আছে। এই সিমটমটা আমি ইন ডিটেলস নেক্সট ইয়েতে বলবো। থ্যাংক কিন্তু ইউ এটা স্যার। বাচ্চাদের বাচ্চাদের ক্ষেত্রে বলতে গিয়ে বা এইজড পার্সনদের ক্ষেত্রে বলতে গিয়ে আমি এই বিষয়টা নিয়ে আসছি। আর এটা নিয়ে আমি আবার ইন ডিটেলস স্যার বলবো, এটা আমার কাছে আছে, কিন্তু আজকে সময়ের অভাবে ওটা বলতে পারি নাই। আর আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে সেলফিশ স্যার, অবশ্যই তারা প্রথম দিকে সেলফিশও হয়, আবার সেলফলেস বা দেখা যাচ্ছে মানে যেই মানে নিজের স্বার্থপরতা বা স্বার্থহীনতা, এটাও মানে থাকে, দুইটাই এইটা থাকে স্যার, এটা তো তার কাইন্ডলি পোলারিটি স্যার বা। একটু এই আত্মকেন্দ্রিক আর সেলফিশ এই ডিফারেন্সটা কাইন্ডলি একটু বুঝিয়ে দেবে না? আমরা অনেক আচ্ছা, সময় আত্মকেন্দ্রিকটাকেও সেলফিশ বলেই মনে করে থাকি, এই জি স্যার, ভুলটা আমাদের হয়। কাইন্ডলি একটু বুঝিয়ে দেবেন। জি স্যার, জি স্যার। হ্যাঁ। স্যার আর এটা একটা ওই, ছিল। হ্যাঁ, জি স্যার, হ্যাঁ জি স্যার, বলুন। জি স্যার। স্যার সেলফিশের বিষয়টা তো হচ্ছে সে নিজে শুধু লাভবানই হতে চায়, সে শুধু সবসময় নিজে লাভবান হতে চায়। সে সকল সকল কিছুতেই লাভবান হতে চায়। সে যদি একটা বিচার করে, একটা যদি কারোর সাথে টাকা পয়সা লেনদেন করে, এভরিথিং সবকিছু সে শুধু মানে লাভটা খুঁজে, এটা হলো সেলফিশ। আর আত্মকেন্দ্রিক হচ্ছে সে, যেটা আমি বুঝি যে আত্মকেন্দ্রিক হচ্ছে সে একটু নিজের পরিবেশ পরিস্থিতির মধ্যে নিজেকে একটু গুটিয়ে রাখতে চায়, একটু ইন্ট্রোভার্টেড টাইপের থাকতে চায়। যেটা সালফারের মধ্যে, আহ, যদি সালফারের স্যার যেটা জার্নির কথা বলেছেন, সালফারের পেশেন্টরা এটা ওই দিনও স্যার বলেছিলাম যে একই ক্যারেক্টারিস্টিক্স একই পেশেন্টের মধ্যেও চেঞ্জেবল মানে চেঞ্জ থাকে। যেমন সালফারের পেশেন্টরা যে ডার্টি লুকিং বলেছি, এটা স্যার দেখা গিয়েছে অনেকেই বলছে যে আর্লি এইজে এরা কিন্তু নিট অ্যান্ড ক্লিন, যেমন আর্সেনিকের মতো। কিন্তু লেট এইজে গিয়ে দেখা যাচ্ছে, অ্যাডাল্ট বা ওল্ড এইজে গিয়ে দেখা গেছে তারা বেশি ডার্টি হয়ে যায়। যেটা দেখা যাচ্ছে প্রথম দিকে সালফারের আর্লি স্টেজে অনেকে এভাবে বলেছেন, সালফারের আর্লি স্টেজে আর্সেনিকের সিমটম আসে, তারপরে হচ্ছে লেট স্টেজে এই। আর এটা বলছি, আরেকটা বিষয় বলছিলাম, আরেকটা বিষয় বলতে চেয়েছিলাম, এটা আমি আবার ভুলে গিয়েছি। আচ্ছা আচ্ছা স্যার। স্যার, আপাতত যা বলেছেন খুব ধন্যবাদ। আমি একটু মনে করিয়ে দিই। হ্যাঁ জি স্যার। আর আপনি একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে স্যার আরো অনেক কোশ্চেন ছিল স্যার, একটু। হ্যাঁ 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 বলছি, এন্টি সোশ্যাল হয়ে যায় আর একা থাকতে চায়, এর পিছনের কারণটা কি, ব্যাকগ্রাউন্ডে কি থাকে? সে হোয়াই সে অ্যান্টি সোশ্যাল হয় কেন? একটা ভালো মানুষ সে অ্যান্টি সোশ্যাল হয়ে যাচ্ছে কেন? বা সে একা একাই বা থাকতে চাইছে কেন? এটা এই জায়গাটা একটু জানতে চাইছিলাম।
স্যার এটা আমি একটা ম্যাথমেটিকে এরকম পেয়েছি যে সালফারের পেশেন্টরা হচ্ছে লাইকোপোডিয়াম এবং সালফার। এটা আমি স্যার এটা আমি বলবো নেক্সট ক্লাসে, এটা বললে আরেকটু ক্লিয়ার হবে। তবে এখন যতটুকু স্যার বলতে চাই তা হচ্ছে কোনো একটা সালফারের পেশেন্ট স্যার আমি যেটা বলেছি যে তারা শুধু নিজেকে প্রুভ করতে চায়, নিজেকে প্রমাণ করতে চায়, নিজেকে এস্টাবলিশ করতে চায়। তার একটা কথা, কাজ, একটা ইনভেনশন, একটা আবিষ্কার, একটা থিওরি, এটা সে মানুষের উপরে মানে প্রতিষ্ঠিত করতে চায়। এই জন্য সবার কাছে সে কাউকে পেলে, তার কাছের কেউ পেলেই, যেমন স্যার সালফারের যদি ডক্টর হয়, একজন হোমিওপ্যাথিক ডক্টর যদি সালফারের হয়, সে মানুষকে পেলে বা পেশেন্টকে পেলেই শুধু নিজের সাকসেস হিস্ট্রিটা সবার কাছে শুধু বলতে চায়, নিজেকে এস্টাবলিশ করতে চায় যে হি ইজ এ গুড ডক্টর ইন দিস সোসাইটি। তো এইভাবে করে যে সে এস্টাবলিশ করতে চায়, এই বিষয়টা সালফারের মধ্যে আছে। আহ, আচ্ছা স্যার, এই কোশ্চেনটা কি ছিল আবার একটু, স্যার আমি কি কথা বলতে গিয়ে তো কোশ্চেন আবার ওই যে হারিয়ে একদম ফেলছি। একদম একদম, না না, এটা হয়, এটা তো হয় ঠিকই। জি স্যার। অ্যান্টি সোশ্যাল হয়ে যায় আর ও একা আচ্ছা থাকতে আচ্ছা। চায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কেন তো হয় স্যার তাই। যেটা যেটা বলছিলাম যে স্যার সালফার যদি কোনো মিটিং এ কথা বলতে চায় বা কারোর সাথে কথা বলতে চায়, তখন সে এই নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় বলে শুধু নিজের সুনাম বা নিজের প্রশংসা বা নিজের কাজ এগুলোই বর্ণনা করতে থাকে। কিন্তু যদি দেখা যায় এই সালফার নিজের বিষয়টাকে এস্টাবলিশ করতে না পারে, যেমন হ্যানিম্যান হোমিওপ্যাথিক এস্টাবলিশ করেছেন বা আইনস্টাইন তার থিওরি গুলোকে এস্টাবলিশ করেছেন, যদি এইভাবে করে সে ইন্টেলেকচুয়ালি এটাকে সোসাইটিতে এস্টাবলিশ করতে না পারে, তখন দেখা যাচ্ছে এই পেশেন্ট গুলোর মধ্যে একটা ইন্ট্রোভার্টেড একটা অবস্থান তৈরি হয়। সে একটু এককেন্দ্রিক, আত্মকেন্দ্রিক বা একটু এই পরিস্থিতিটা তাদের মধ্যে চলে আসে, যেটা আর্লি এজে দেখা যাচ্ছে তারা খুবই এক্সট্রোভার্টেড, খুবই ইনভেনশন বা ইন্টেলেকচুয়াল টাইপের খুব থাকে। কিন্তু খুব স্যার, লেট এজে খুব এখানে একদম একদম। ফেল করলে তারা স্যার এই বিষয়টা তাদের মধ্যে আচ্ছা স্যার, অনেকটাই খুব খুব তারা খুব নিজেরা। সুন্দর বুঝিয়েছেন স্যার, খুব সুন্দর বুঝিয়েছেন, কিন্তু এই জায়গাটা আর একটা কোশ্চেনের জন্ম দিল। তাহলে সে তো আবার ইগোটিকও বটে, তাই না? জি স্যার, জি স্যার, জি স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে একটা জি ইগোটিক স্যার, এসে যাচ্ছে। হ্যাঁ, একদম। জি স্যার। হুম হুম। ইগোইস্টিক এই জায়গাটাই, যে ইগোইস্টিক এই জায়গাটায় সে যেমন যে কাজটা করতে চাচ্ছে, এখানে ইগোইস্টিক হলেও সে আবার প্রতিবাদ করতে চায় না, যেটা বলছিলাম যে ইগোইস্টিক। কিন্তু ইগোইস্টিক হলেও তারা কেমন, লাইকোপোডিয়ামের পেশেন্ট যেমন পরিস্থিতি বুঝে তারা প্রতিবাদ করে বসে, বা নেট্রামিওরের পেশেন্ট যেমন প্রতিবাদ করতে গিয়ে মারামারি লাগাইয়া দেয়, সিপিয়া ইগনেশিয়ার পেশেন্টরা যেরকম। কিন্তু সালফারের পেশেন্টরা প্রতিবাদটা করে কিভাবে, তাদের কথা যদি কেউ না শুনতে চায় বা সোসাইটি যদি তাকে অ্যাকসেপ্ট না করতে চায়, তাহলে সে সেখানে প্রতিবাদ না করে সে তার ইগোটা হচ্ছে একটু সাইলেন্ট টাইপের, সে সোসাইটি থেকে নিজেকে বের করে নিয়ে আসে কোনো উইদাউট মানে কোনো প্রতিবাদ ছাড়া। সে খুব কাউকে সুন্দর, কিছু খুব না বল, প্রতিবাদ খুব ছাড়াই স্যার সুন্দর, বের খুব করে নিয়ে সুন্দর, আসে। খুব খুব সুন্দর বুঝিয়েছেন, খুব সুন্দর। আচ্ছা, এই যে 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 সে সরে পড়ছে বা সাইলেন্ট, এটা কি তার ওই ফিজিক্যালি সে একটু দুর্বল বলে? সে যে আপনি বলেছেন যেমন, যেমন সে একটা ভালো সে নিউট্রিশনের জায়গায় তার একটা গন্ডগোল, যার জন্য সে একটা লিন থিন হয়ে যায়। তাহলে এই স্যার, দুর্বলতার জন্য কি সে এটা হচ্ছে, নাকি অন্য কোনো কারণ থাকে? স্যার এই প্রশ্নটা যেমন আছে যে দুর্বলতার জন্য হতে পারে কিনা, কিন্তু সে শুধু সবসময় দুর্বল থাকে এমন না, সে অনেক সময় অনেক স্ট্রং পেশেন্টও সালফারের হুম। থাকে স্যার। তো সেক্ষেত্রে স্যার এটা আসলে ওইভাবে স্যার ব্যাখ্যা করতে আমার পক্ষে স্যার সম্ভব হচ্ছে না আর কি, না 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 না, এটা অবশ্যই এটা আমরা দুর্বলতার জন্য সবাই কিনা। খুঁজবো, সবাই খুঁজবো। জি আপনি স্যার। অনেক অনেক সুন্দর সুন্দর উত্তর দিয়েছেন, দারুণ ভালো। খুবই সুন্দর উত্তর দিয়েছেন, খুব আমি সন্তুষ্ট হয়েছি। তারপরে ধরুন আরেকটা, যেটা ওই সালফারের যেটা স্ক্রোফুলা ডায়াথিসিস, আসলে এটা কি শুধু শরিক নেচার? আসলে স্ক্রোফুলার জিনিসটাই যেন তৈরি করে সোরাসিপ্লিসের কম্বিনেশনে। তাহলে এইটা ওই সালফারের মধ্যে ওই সিফিলিটিক ক্যারেক্টার থাকার জন্যে সেইটা করছে। কিন্তু এই স্ক্রুফুলাকে কেউ কেউ, বিশেষ করে আবার ন্যাসও বলেছেন, স্ক্রুফুলা ইজ সরিকা, সোরা ইজ স্ক্রুফুলা। সে সালফার আলোচনা স্যার, করতেও এই কথাটা বলেছে, কিন্তু এই জায়গাটা একটা বিতর্কিত জায়গা। কারণ আমরা জানি স্ক্রুফুলা তৈরি করতে গেলে সোরাসিফিলিসের কম্বিনেশন ছাড়া স্ক্রুফুলা হয় না। যদিও ন্যাস বলেছেন, কিন্তু বললেই তো হবে না, আমাদের তো যুক্তি দিয়ে ব্যাপারটা বুঝতে হবে, তাই না? সেই জন্য সে রাইট ন্যাস রাইট বললেও স্যার। আমরা এটা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার এই বিষয়টা আপনারা এক্সপিরিয়েন্স আছেন, আপনারা তো অবশ্যই স্যার বিষয়টা বলছেন বা বলবেন। আমি স্যার যতটুকু জানি তা হচ্ছে ডক্টর ন্যাশ এবং হচ্ছে ডক্টর জর্জ বিথলকাস, ওনাদেরকে ডিরেক্টলি কোশ্চেন করা হয়েছে হোয়াট ইজ স্ক্রোফিউলা। জর্জ বিথলকাসের একটা কোশ্চেন অ্যান্সার আমি দেখেছি, ওনাকে কোশ্চেন করেছে হোয়াট ইজ
সোরা, উনি বলছে সোরা মিন্স স্ক্রোফিওলা। হোয়াট ইজ স্ক্রোফিওলা? স্ক্রোফিওলা মিন্স সোরা। তো জাস্ট ডিরেক্টলি উনি স্ক্রোফিওলা এবং সোরা দুইটাকে একই বলছে, এবং ন্যাশও এই কথাই বলছে। কিন্তু স্যার আমরা, আপনি যেটা বলছেন এটা তো আমরা অনেকের কাছে শুনছি বা আমরা জানি। তো সেক্ষেত্রে স্যার এটার সাথে কি কোনো পেইনের কোনো রিলেশন আছে কিনা, যে সিফিলিটিকের জায়গায় পেইন থাকবে বা সোরার জায়গায় পেইন থাকবে না, বা এই বিষয়গুলো আছে কিনা, এটা স্যার এক্স্যাক্টলি আমি বলতে বলতে পারছি না স্যার, এটা আপনারা বলবেন আসলে স্যার। পিওর সোরা সে তো ওই প্যাথোলজিটা তৈরি করতে পারে না। কিন্তু দেখুন, যখন একটা স্ক্রোফিউলা হবে তখন কিন্তু সেখানে একটা তার ওই গ্ল্যান্ড গুলো তো বড় হয়ে যায়। আমরা বিশেষ করে তার সার্ভাইকেল যে বিভিন্ন গ্ল্যান্ড গুলো আছে, এইগুলো আমরা একটু বড় হতে দেখি তার পিকচারে আর কি। যদিও স্ক্রোফুলা একটা বড় জায়গা, এবং এখানেতে আমাদের অ্যালেন, যে এইচ অ্যালেন, তিনিও স্ক্রোফুলা নিয়ে বলেছেন, বা আমরা অন্যান্য জায়গায় তো স্ক্রোফুলা সম্পর্কে এরকমই বুঝে থাকি স্যার। যাই হোক, এটা এরা দুজনও স্টলওয়ার্ড। এখন আমরা কার মত গ্রহণ করব বা বিসর্জন দেবো সেটা আবার আমাদের বোঝার উপর নির্ভর করছে। না, ওটা হচ্ছে গ্ল্যান্ডুলার স্ট্রাকচার হয় যেটা অ্যাফেকশনটা, সেখানে কিন্তু জে এন কাঞ্জিলালও কিন্তু ওখানে সিফিলিসের কথাটা বলেছেন। বলার পিছনে কারণ আছে। গ্ল্যান্ডুলার স্ট্রাকচার গুলো যে তৈরি হচ্ছে আমাদের, এই গ্ল্যান্ডুলার স্ট্রাকচার, অল গ্ল্যান্ডুলার স্ট্রাকচার কিন্তু সিফিলিসের একটা বিচরণ ক্ষেত্র। একদম। এটা একটা হুম। এটা একটা মাথায় রাখতে হবে। আরেকটা এখানে একটা ভাববার আছে, সেটা হচ্ছে